ট্রান্সফরমেশন সলভ করতে পারি আর কিভাবে ওইটাকে একটা অ্যানালগাস ইলেকট্রিক্যাল সিস্টেমে কনভার্ট করতে পারি। তো ওই দিন আমরা শুধুমাত্র বিভিন্ন ধরনের ইউনিট যেমন ম্যাসের জন্য এম, ড্যাম্পিং কোএফিসিয়েন্টের জন্য ডি আর স্প্রিং কনস্ট্যান্টের জন্য কে ভ্যালু দেখে দেখে করেছি আর কি। কিন্তু আপনাদের এক্সামে যেটা হবে আপনাদেরকে ভ্যালুগুলো দেওয়া থাকবে আর কি। ধরেন ম্যাচের জায়গায় অ্যাকচুয়াল ম্যাচ যেটা দেওয়া সেটা দেওয়া থাকবে, ড্যাম্পিং কোএফিসিয়েন্ট আর স্প্রিং কনস্ট্যান্টের ভ্যালু দেওয়া থাকবে। সো আমরা ভ্যালু দিয়ে দুইটা এক্সাম্পল দেখবো আজকে। ফার্স্ট অফ অল আমরা দেখবো যে কিভাবে ডিরেক্ট মেকানিক্যাল সিস্টেমের মধ্যে আমরা একটা সিস্টেমের ট্রান্সফরমেশন বের করে ফেলতে পারি। এইটার জন্য আমরা অ্যানালগাস সিস্টেমে যাব না। এখন আপনাদের যদি কোশ্চেনে ডাইরেক্টলি মানে মেনশন করা না থাকে অ্যানালগাস সিস্টেমের কথা, আপনাদের অ্যানালগাস সিস্টেমে কষ্ট করে যেতে হবে না আর কি। সেক্ষেত্রে আপনি ওই যে আমরা যে একটা চার্ট দেখেছিলাম, এই যে আমরা এই চার্টটা ইউজ করলেই হবে। স্প্রিং থাকলে আমরা শুধুমাত্র কে লিখবো, এরপর যদি ড্যাম্পার থাকে তাহলে লিখবো এফ ভি এস অথবা ডিএস, আর ম্যাথ থাকলে আমরা লিখবো এম এস স্কোয়ার। ঠিক আছে, সো আমরা জাস্ট এই চার্টটা ইউজ করেই সলভ করে ফেলতে পারবো। এখন দেখি আমাদের কোশ্চেনের সিস্টেমটা কি দেওয়া আছে। এটা হলো আমাদের সিস্টেম যেটা কোশ্চেনে দেওয়া আছে। তো দেখি এখানে কি কি কম্পোনেন্টস আছে। ফার্স্ট অফ অল এখানে একটা ম্যাথ আছে 2 কেজি, একটা স্প্রিং আছে যেটা কে এর ভ্যালু হলো 0.5, আর দুটা ড্যাম্পার আছে যেগুলো ড্যাম্পিং কোএফিসিয়েন্ট হলো 1 করে। ঠিক আছে, সো এখানে আমি ভ্যালুগুলো আলাদা করে লিখে রাখলাম। এম হবে 2, আর এখানে যেহেতু দুইটা ড্যাম্পার, সো এখানে D1 আর D2 দুইটাই হবে 1 করে, যেহেতু সেম ভ্যালু। আপনাদের কোশ্চেনে ডিফারেন্ট ভ্যালু ডিফারেন্ট লিখবেন। আর এখানে কি হবে আমার 0.5 নিউটন পার মিটার, এটা হলো স্প্রিং কনস্ট্যান্ট। এখন যদি আমি এই সিস্টেমের জন্য ট্রান্সফরমেশন বের করতে চাই, আমরা তো আগেই বলেছিলাম কি করতে হবে। আমরা এফএসটাকে রাইট সাইডে লিখবো আর এক্সএস এর সাথে সবগুলো মানে আমার যে কোএফিসিয়েন্টের ভ্যালুগুলো হবে এগুলো আমরা মাল্টিপ্লাই করব। সো ম্যাথ থাকলে কি হয়, এম এস স্কোয়ার হয়, এজন্য এখানে আমি এম এস স্কোয়ার লিখলাম। দেন ড্যাম্পারের জন্য হয় ডিএস, সো D1 এর জন্য হবে একটা D1S, D2 এর জন্য হবে আরেকটা D2S, আর লাস্টে স্প্রিং এর জন্য শুধুমাত্র কে হবে, কোনো এস দিয়ে মাল্টিপ্লাই হবে না। সো এটা আমরা আগেই দেখে এসেছি। এখন আমরা যেটা করবো জাস্ট এখানে আমরা এম এর ভ্যালু, ডি এর ভ্যালু আর কে এর ভ্যালুটা বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর জাস্ট স্লাইড ম্যানিপুলেশন করলে আমার ট্রান্সফার ফাংশনটা চলে আসবে। সো এখানে যেটা বিষয় হলো যে আমার একটা সিস্টেমের মধ্যে যতগুলো কম্পোনেন্ট থাকবে সবগুলো আমি জাস্ট অ্যাড করে দেবো। আমাকে এখানে পোলারিটি নিয়ে অন্য কিছু নিয়ে ভাবতে হবে না। এখানে দুইটা ড্যাম্পার ছিল, এই জন্য এখানে দুইটা ড্যাম্পারেরই D1S আর D2S যা আমরা জাস্ট অ্যাড করে দিয়েছি। ঠিক আছে, যদি এখানে দুইটা স্প্রিং থাকতো তাহলে আমরা কি লিখতাম, K1 প্লাস K2 লিখতাম, এছাড়া আর কোনো ডিফারেন্স নেই। ঠিক আছে, এই এই ম্যাথটাকে আমরা বুঝতে পেরেছি সবাই? না বুঝতে পারলে কোশ্চেন করি। আচ্ছা, তাহলে বুঝলে তো ভালোই। তাহলে আমরা দেখবো এখন। এখন আমরা যেটা করলাম এই সিস্টেমটাকে শুধুমাত্র মেকানিক্যাল ফর্মুলা দিয়েই সলভ করলাম আর কি, মেকানিক্যালি ট্রান্সফার ফাংশন বের করলাম। এখন আমরা যেটা করতে যাচ্ছি এটাকে এফভি বা ফোর্স ভোল্টেজ অ্যানালজি ইউজ করে একটা ইলেকট্রিক্যাল সিস্টেমে কনভার্ট করে এরপর আমরা সেটা ট্রান্সফার ফাংশন বের করবো আর দেখবো দুইটাই সেম আসে কিনা। সো এখানে দেখেন আমার কি কম্পোনেন্ট আছে। এখানে আমার একটা ম্যাচ আছে, সো একটা ইন্ডাক্টর থাকবে। ফার্স্ট অফ অল এখানে দেখেন, এখানে আমার ডিসপ্লেসমেন্ট কয়টা, একটা। সো এখানে আমার শুধুমাত্র একটা কারেন্ট থাকবে আর একটা লুপ থাকবে। ঠিক আছে, সো এখানে আমার মানে মাল্টিপল লুপের ঝামেলা যাওয়া লাগতেছে না। সো আমার এখানে একটা ম্যাচ আছে, সো আমার এখানে একটা ইন্ডাক্টর আসবে, একটা স্প্রিং আছে, সো একটা ক্যাপাসিটর আসবে, আর ফাইনালি দুইটা ড্যাম্পার আছে, সো দুইটা রেজিস্ট্যান্স আসবে। ঠিক আছে, সো আমি যদি দেখি এটা হলো আমার মেকানিক্যাল সিস্টেম আর এটা হলো আমার ইকুইভ্যালেন্ট ইলেকট্রিক্যাল সিস্টেম। একটা ইন্ডাক্টর, দুটা রেজিস্টর R1 R2 আর একটা ক্যাপাসিটর C। ঠিক আছে, আর এখানে ফোর্সের জন্য একটা, এখানে একটা ভোল্টেজ সোর্স আসলো, আর ডিসপ্লেসমেন্টের জন্য একটা কারেন্ট আসলো। সো আমরা অলরেডি জানি ফোর্স ভোল্টেজ অ্যানালজিতে ফোর্সের ইকুইভ্যালেন্ট হলো ভোল্টেজ আর ভেলোসিটির ইকুইভ্যালেন্ট হলো কারেন্ট, অথবা কারেন্ট হলো আমার ডিসপ্লেসমেন্টের ডেরিভেটিভের ইকুইভ্যালেন্ট। আচ্ছা স্যার, স্যার সব প্যারালাল আছে না স্যার, সিরিজে কিভাবে আছে স্যার সব? আচ্ছা, এটা লাস্ট ক্লাসই বলেছি। এখানে আপনার মেকানিক্যাল সিস্টেমে একটা ম্যাচের সাথে যত যত কম্পোনেন্ট মানে অ্যাসোসিয়েটেড থাকবে সবগুলোই সিরিজে আমরা সার্কিটটা আঁকবো, কারণ আমাদের অ্যানালজিটার নামই হলো ফোর্স ভোল্টেজ অ্যানালজি, যেটা আরেকটা নাম হলো সিরিজ অ্যানালজি। এই যে দেখেন, এই জিনিসটার নামই হলো সিরিজ অ্যানালজি। ঠিক আছে, এখানে আপনি যা যা কম্পোনেন্ট থাকবে সবগুলোকে আপনি সিরিজ হিসেবে চিন্তা করবেন। জিনিসটা এইভাবেই মানে অ্যানালজি করা হয়েছে আর কি, এইভাবে জিনিসটা অ্যানালগাস হয়। আরেকটা অ্যানালজি আছে প্যারালাল অ্যানালজি, সেটা আলাদা, সেটা আমরা সিলেবাসে রাখি নাই।
সো আপনারা শুধু সিরিজটা নিয়ে আপাতত কনসার্ন থাকেন আর কি। সো এইখানে যতগুলো এলিমেন্টই থাকুক না কেন, প্যারালাল বা সামথিং, আপনি সবকিছু সিরিজে অ্যাড করবেন আলটিমেটলি, ঠিক আছে? এটা নিয়ে ভাবার কিছু নেই। জি স্যার। আচ্ছা, তো এখন আমি দেখলাম আমার অ্যানালগাস ইলেকট্রিক্যাল সিস্টেমটা কেমন হয়। এখন আমাদের কাজ কি ছিল, একটা টেবিল ক্রিয়েট করা, যে টেবিলে আমরা ভ্যালুগুলো লিখবো। সো আমরা অলরেডি প্রিভিয়াস মানে লেকচার থেকে জানি যে আমাদের যে ইন্ডাক্টর এল, এটার ইন্ডাকটেন্স হয় মেসের সমান, ঠিক আছে? আর রেজিস্টরের রেজিস্ট্যান্স গুলো হয় আমার ড্যাম্পিং কোএফিসিয়েন্টের সমান। আর ক্যাপাসিটেন্সটা হয় আমার স্প্রিং কনস্ট্যান্টের ইনভার্স, ঠিক আছে? এই যে এগুলো আমাদের প্রিভিয়াস লেকচারে ছিল, এই যে, ঠিক আছে? সো আমরা এখন জাস্ট এই মানে রিলেশন গুলো ইউজ করব। তাহলে দেখি ভ্যালুগুলো কি হয়। সো আমার এল ভ্যালু হবে আমার ম্যাসের সমান। সো ম্যাস এখানে কত, 2 ছিল, সো এল হবে 2। R1 আর R2 ভ্যালু হবে এই যে দুইটা ড্যাম্পিং কোএফিসিয়েন্টের ইকুয়াল। এখানে তো দুইটা ড্যাম্পিং কোএফিসিয়েন্ট সেম, সো R1 আর R2 ভ্যালু সেমই হবে, দুইটাই হবে 1। আর আলটিমেটলি আমার ক্যাপাসিট্যান্সের ভ্যালু হবে কি, স্প্রিং কনস্ট্যান্টের ইনভার্স। সো এখানে আমার স্প্রিং কনস্ট্যান্ট হলো 0.5, সো এটা ইনভার্স হবে 2, সো আমার সি এর ভ্যালু হবে এখানে 2, ঠিক আছে? তো আমরা জাস্ট ভ্যালুগুলো এখানে লিখে দিলাম। আর এটা তো আমরা আগে থেকে জানি, ভোল্টেজ হবে আমার ফোর্সের ইকুইভ্যালেন্ট, আর কারেন্ট হবে ভেলোসিটি অথবা আমার ডিসপ্লেসমেন্টের যে ডেরিভেটিভ সেটার ইকুইভ্যালেন্ট। সো আমরা লাস্ট ক্লাসে অলরেডি দেখেছিলাম আমাদের স্টেপস গুলো কি কি ছিল। ফার্স্ট অফ অল আমরা আমাদের যে মেকানিক্যাল সিস্টেম সেটা অ্যানালগাস একটা ইলেকট্রিক্যাল মডেল আঁকতাম। আঁকার পরে আমরা যেটা করতাম, আমরা সেই ইলেকট্রিক্যাল সার্কিটটাকে ল্যাপ্লাসে নিয়ে যেতাম। ল্যাপ্লাস ডোমেনে নেওয়ার পর তারপরে আমরা ভ্যালুগুলো বসাতাম, ঠিক আছে? সো আমাদের এখন যে সার্কিটটা আছে ইলেকট্রিক্যাল সার্কিট, সেটাকে আমরা ল্যাপ্লাসে নিয়ে যাব। সো একটা ইলেকট্রিক্যাল সার্কিটকে আমরা যদি ল্যাপ্লাসে নিয়ে যাই তাহলে কি হয়, এল থাকলে হয় এল এস, আর ওয়ান আর আর থাকলে শুধু আরই হবে, আর সি থাকলে হবে 1/CS। এই যে এখন আমি সার্কিটটাকে যদি আমি ল্যাপ্লাসে নিয়ে যাই, যে শুধুমাত্র প্রথম দুটা সার্কিট যদি দেখি, দেখেন এল এর জায়গায় আমি কি লিখলাম, এল এস লিখলাম। আর ওয়ান এর জায়গায় R1, R2 এর জায়গায় R2, আর সি এর জায়গায় লিখলাম 1/CS। স্যার স্যার মেকানিক্যাল যদি থাকে স্যার তাহলে স্যার আমরা এমএস করাইতো না এলএস এর জায়গায়? হ্যাঁ, আমি যদি শুধু মেকানিক্যালে থাকতাম তাহলে এম এর জায়গায় MS স্কয়ার হতো, ঠিক আছে? এখানে আপনাদের ইম্পিডেন্স টেবিল আছে, ওইটা আপনারা ফলো করবেন। আপনাদের ইম্পিডেন্স টেবিল ছিল তো দুইটা, এই যে মেকানিক্যালের জন্য হলো এটা ইম্পিডেন্স টেবিল, আর ইলেকট্রিকের জন্য হলো এই যে এটা হলো ইম্পিডেন্স টেবিল, ঠিক আছে? আপনি যে সিস্টেম আছে ওই সিস্টেমটা ফলো করবেন। আমরা যেহেতু এখন ইলেকট্রিক্যাল সিস্টেমে যে সলভ করতে যাচ্ছি, এখন আমরা ইলেকট্রিকটা ফলো করব। স্যার এই কেসটা মানে ইলেকট্রিক্যাল সিস্টেমে গিয়ে যে সলভ করতে হয়, এটা তো এফবি ছাড়া আরো হয় না, তাই না? এফআই দিয়ে হয়, ফোর্স কারেন্ট অ্যানালজি আছে, ওইটা প্যারালাল। আমরা সিলেবাস মানে একটু শর্ট করতেছি আর কি, এবার যদি আমাদের টাইম শর্ট, তো আমরা শুধুমাত্র সিরিজ অ্যানালজিটাই দেখবো, এফবি যেটা। তো এখন দেখেন আমার ইটি যেটা ছিল সেটা ল্যাপ্লাসে ইএস হয়ে যাবে, এটা তো আপনারা বুঝেনি, অলরেডি ল্যাপ্লাস পড়ে আসছেন, সেটা নিয়ে কিছু বলবো না। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এই ল্যাপ্লাস সার্কিটের মধ্যে ইকুইভ্যালেন্ট ভ্যালুগুলো বসিয়ে দিতে হবে, যেগুলো আমরা অলরেডি বের করেছি। সো এল এর জায়গায় বসবে এখন 2, আর ওয়ান এর জায়গায় বসবে 1, R2 জায়গায় বসবে 1, আর সি এর জায়গায় বসবে 2। ইএস এর জায়গায় কি বসবে, ইএস এর জায়গায় বসবে এফএস, কারণ ইটি আর এফটি সেম ছিল। আর ফাইনালি আমার আইটি কিসের সমান ছিল, আইটি ছিল আমার ডিসপ্লেসমেন্টের ডেরিভেটিভের সমান। সো আমরা অলরেডি জানি যদি আইটি যেগুলো ডিএক্স বাই ডিটি হয়, তাহলে আমার ল্যাপ্লাস ডোমেনে আইএস হবে এস এক্সএস এর সমান। কারণ ল্যাপ্লাস ডোমেনে কি ডেরিভেটিভ মানে কি একটা এস দিয়ে মাল্টিপ্লাই করা, ঠিক আছে? সো এটা আমরা লাস্ট ক্লাসেও দেখছি, আজকে আবার বললাম। সো এখন আমার কারেন্টটা হয়ে যাবে এস এক্সএস এর সমান। সো এখন দেখেন আমার সার্কিটটা কিন্তু খুবই সিম্পল হয়ে গেল, একটা ভোল্টেজ সোর্স, একটা কারেন্ট, আর মাল্টিপল ইম্পিডেন্সেস। সো এখন আমার এখানে উদ্দেশ্য ছিল কি এক্সএস ডিভাইডেড বাই এফএস বের করা। সো আমি ওহমস ল অ্যাপ্লাই করলে হয়ে যাবে। সো আমি যদি এই সার্কিট এখন ওহমস ল অ্যাপ্লাই করি, আমার কারেন্ট হবে ভোল্টেজ সোর্স উপরে এফএস ডিভাইডেড বাই অল ইম্পিডেন্সেস সাম। সো 2s প্লাস 1 প্লাস 1 প্লাস 1/2s। এটা যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে আমরা এই ট্রান্সফার ফাংশনটা পেয়ে যাব। এটা সিম্পলিফিকেশন আপনারা করতে পারবেন, এটা খুব ইজি। সো আমরা যদি দেখি এই ট্রান্সফার ফাংশনটা কিন্তু একদম মেকানিক্যাল সিস্টেমে করলে যেটা আসতো ওইটা একদম ইকুয়ালি আসছে, এন্ড এটা ইকুয়াল আসা উচিতই, কারণ এই দুইটা সিস্টেম আমার অ্যানালগাস, ঠিক আছে?
সো আপনাদের যদি এক্সামে কিছু উল্লেখ না থাকে যে অ্যানালগ সিস্টেমে নিতে হবে, তাহলে আপনারা যেটা করবেন মেকানিক্যাল সিস্টেমে সলভ করে ফেলবেন, কারণ এটা আপনাদের অনেক টাইম সেভিং হবে, শুধুমাত্র 3 লাইনে সলভ হয়ে যায়। বাট আপনাদের যদি এক্সামে বলা থাকে অ্যানালগাস নিয়ে ট্রান্সফরমেশন বের করতে, তাহলে আপনাদের অ্যানালগাস নিয়ে বের করতে হবে, সেক্ষেত্রে আপনাদের ওইভাবে টাইমও দেওয়া হবে, সো ভয়ের কিছু নেই। সো আপনাদের কোনো কোশ্চেন আছে এই দুটা ম্যাথ নিয়ে? স্যার অ্যানালগাস হচ্ছে স্যার একটু স্যার একবার দেখা যাবে স্যার একটু অ্যানালগাসের কোন পার্টটা? স্যার যে একটু হালকা জাস্ট একবার রিক্যাপ দিলে ভালো হয় স্যার অ্যানালগাসটা স্যার বুঝিনি, আরেকবার বলতে পারবেন? হালকা স্যার রিক্যাপ দিলে স্যার একটু বেটার হবে স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমি একটু বলতে শুরু থেকে, আমাদের যদি একটা মেকানিক্যাল সিস্টেম দিয়ে বলে যে ওইটা অ্যানালগাস সিস্টেমে কনভার্ট করে ট্রান্সফার ফাংশন বের করতে, আমাদের এখানে 3টা স্টেপ আছে। ফার্স্ট অফ অল আমরা দেখব এখানে ডিসপ্লেসমেন্ট কয়টা এবং কম্পোনেন্ট কয়টা, ওটা দেখে আমরা আগে একটা রাফ সার্কিটের স্কেলেটন ক্রিয়েট করব। তো আমার এখানে ডিসপ্লেসমেন্ট একটা এক্সটি, সো এখানে আমার লুপও একটাই হবে। এবং আমার এখন দেখেন এখানে কি কম্পোনেন্ট আছে, একটা স্প্রিং আছে, 2টা ড্যাম্পার আছে, আর একটা ম্যাচ আছে। সো আমার এফভি অ্যানালজি হিসাবে ম্যাচ হলো ইন্ডাক্টর ইকুইভ্যালেন্ট, সো আমার একটা ম্যাচের জন্য একটা ইন্ডাক্টর আসবে, আর 2টা ড্যাম্পারের জন্য 2টা রেজিস্ট্যান্স আসবে, আর একটা স্প্রিং এর জন্য একটা ক্যাপাসিটর আসবে, আর ফোর্সের জন্য আসবে একটা ভোল্টেজ সোর্স, আর এক্সটি তো শুধু কারেন্টকেই মানে ইন্ডিকেট করে, আর কিছু একটা কারেন্ট দিয়ে দিলাম আইটি। এখন আমার যেটা করতে হবে, আমার এই যে ভ্যালুগুলো আছে এল আর ওয়ান আর টু, এগুলোকে আমার ওই মেকানিক্যাল কম্পোনেন্ট গুলোর পার্সপেক্টিভে লিখতে হবে। এখন আমরা অলরেডি দেখে আসছি কি হয়, এল এর ভ্যালু হয় এম এর সমান, সো আমার এখানে এম হবে 2 কেজি, সো আমার এল হবে 2। আর এর ভ্যালু হয় ড্যাম্পিং কোএফিসিয়েন্টের সমান, সো এখানে ড্যাম্পিং কোএফিসিয়েন্ট বা ডি হলো 1, দুইটাই 1, সো এখানে আমার আর ওয়ান আর টু দুইটাই 1ই হবে, ঠিক আছে। আর আলটিমেটলি আমার যেখানে সি ক্যাপাসিটর আছে, ওইটার ভ্যালু হয় আমার 1/k এর সমান, সো আমার কে এখানে হাফ, সো সি হবে 1/2 অর 2, ঠিক আছে। সো এভাবে আমরা ভ্যালুগুলো বের করে ফেললাম। এখন আমার যেটা করতে হবে, আমরা যে ইলেকট্রিক্যাল সার্কিটের স্কেলেটনটা ক্রিয়েট করেছিলাম সেটাকে ল্যাপ্লাসে ট্রান্সফর্ম করতে হবে। সো ল্যাপ্লাসে যদি ট্রান্সফর্ম করি, আমার এল এর জায়গায় বসবে এলএস, আর সেম থাকবে, আর সি এর জায়গায় বসবে 1/cs। দেন আমাদের লাস্ট কাজ হলো আমরা এই যে চার্টে যে এল আর ওয়ান আর টু আর সি বের করছিলাম সেগুলো এখানে বসিয়ে দেওয়া ভ্যালুগুলো। সো এল ভ্যালু 2 ছিল বলে এখানে 2s হবে, আর ওয়ান জায়গায় জাস্ট 1 বসবে, আর 1/cs এর জায়গায় এখন হবে 1/2s, কারণ সি এর ভ্যালু 2 পেয়েছিলাম আমরা। আর এটা তো আমরা লাস্ট ক্লাসে বলছি, ই থাকলে এফ হয় আর আইএস থাকলে এস এক্সএস হয় যখন আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই। দেন আমাদের কাজ হলো জাস্ট ওহমস ল অ্যাপ্লাই করে কারেন্ট, মানে ওই যে কি করা, কারেন্ট কি ছিল, ওহমস ল কারেন্ট ছিল ভোল্টেজ ডিভাইডেড বাই ইম্পিডেন্স, সো আমি এখানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম। স্যার বুঝতে পেরেছি স্যার, কিন্তু স্যার আমার প্রশ্ন আছে, এটা তো স্যার অ্যানালগ সিস্টেম দিয়ে করলাম তাই না স্যার? এটা হ্যাঁ অ্যানালগ ছাড়া যদি করতাম তাহলে স্যার? হ্যাঁ, তাহলে এই যে এই 3 লাইন, জাস্ট এই 3 লাইনটাই? হ্যাঁ জাস্ট এই 3 লাইন। তখন আপনার যেটা করতে হবে, তখন আপনার এই যে মেকানিক্যাল সিস্টেমের যে ইম্পিডেন্স টেবিলটা ছিল ওটা ফলো করতে হবে। এই যে এটা মাস থাকলে এমএস স্কোয়ার লিখবেন, ম্যাচ থাকলে লিখবেন এমএস স্কোয়ার, ড্যাম্পার থাকলে লিখবেন ডিএস অথবা এফভিএস, আর স্প্রিং থাকলে শুধু কে লিখবেন, লিখে সবগুলাকে এক্সিস দিয়ে মাল্টিপ্লাই করবেন, যেটা আমি করলাম। এই যে এখানে দেখেন এক্সিস দিয়ে মাল্টিপ্লাই করছি, করে ইকুয়াল টু এফএস লিখে দিছি। এখন আপনি যদি ভ্যালু বসাবেন, এটা কি স্যার মেকানিক্যাল না স্যার? এটা মেকানিক্যালের জন্য? এটা শুধু মেকানিক্যালের জন্য, এটা অ্যানালগাসের জন্য না, এটা শুধু মেকানিক্যাল আর কি। বুঝতে পেরেছি। আর এখানে আপনার যতগুলো কম্পোনেন্ট থাকবে সবগুলো এখানে যোগ হবে, ঠিক আছে। যদি এখানে যদি ড্যাম্পার যদি 3টা থাকতো তাহলে আরেকটা D3s আসতো, স্প্রিং যদি 2টা থাকতো তাহলে আসতো K1 প্লাস K2, এরকম আর কি। যতগুলো থাকবে এতগুলো বসাবেন, সবগুলো এডিশন হবে, সাবট্রাকশনে কোনো ইস্যু নেই। কিন্তু যদি আমাদের ম্যাচ 2টা থাকে তাহলে একটু ঝামেলা হয়, যেটা আমরা লাস্ট ক্লাসে বলছিলাম, 2টা ম্যাচের জন্য 2টা ডিসপ্লেসমেন্ট হয়, আর 2টা ডিসপ্লেসমেন্টের জন্য 2টা লুপ অথবা 2টা কারেন্ট হয়, তখন আমাদের যে মাল্টিপল লুপ চলে আসে। সো আপনাদের যদি এক্সামে মাল্টিপল ডিসপ্লেসমেন্ট বা মাল্টিপল ম্যাচ দেওয়া থাকে, আমি শুধুমাত্র আপনাদেরকে অ্যানালগের সার্কিটটা পর্যন্ত আঁকতে বলবো, ঠিক আছে। মানে আপনাদের শুধুমাত্র এইটুকু পর্যন্ত করলেই হবে, আপনাদের কষ্ট করে ল্যাপ্লাসে নিতে হবে না, ট্রান্সফার ফাংশনে বের করতে হবে না, ঠিক আছে। কারো কোনো কোশ্চেন আছে? এটা অনলি ফর দুইটা মাসের জন্য, মানে মাল্টিপল মাসের জন্য? হ্যাঁ, মাল্টিপল ম্যাচের জন্য শুধুমাত্র মানে এই ইয়াটা আর কি সুবিধাটা। যদি সিঙ্গেল ম্যাচ আসে তাহলে আমি পুরো ট্রান্সফার ফাংশনে বের করতে দিব। সেখানে আপনারা খেয়াল করবেন আমি কি অ্যানালগাস সিস্টেম লিখছি কি লিখি না। যদি অ্যানালগাস সিস্টেম লিখি তাহলে যে বড় করে করবেন, আর যদি অ্যানালগাস সিস্টেমের কথা বলাই না থাকে তাহলে ওই যে 3 লাইনে করে ফেলবেন মেকানিক্যাল সিস্টেমের ইম্পিডেন্স গুলো বসিয়ে।
সেটা ইলেকট্রিক্যাল ফর্ম লিখে জাস্ট চারটা বসাই দেবো। বুঝিনি, সরি। এটা তো ইলেকট্রিক্যাল ফর্ম না স্যার? এটা তো যে মাল্টিপল মেসের জন্য, হ্যাঁ, তখন এটা করলেই হবে। এটা হবে অ্যানালগের সিস্টেম আর কি। এটা ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে স্যার? নো স্যার। আচ্ছা ঠিক আছে, তো আপনাদের মেকানিক্যাল সিস্টেম এতটুকুই। আপনাদের এখন আমি আজকে নেক্সট টপিকে যাব। আপনাদের বেশ কয়েকটা ক্লাস মিস গিয়েছে বন্ধের কারণে, এজন্য আপনাদের ব্লক ডায়াগ্রাম রিডাকশনের পার্টটা সিলেবাস থেকে আমি বাদ দিলাম। আর যেহেতু সামনে রমজান আছে, তো ক্লাস টাইমও কমে যাবে, তো এত টপিক আসলে কভার করা পসিবল হবে না সিলেবাসে। আপনাদের শুধুমাত্র মেসন ফ্লোটা আমি দেখাবো, ব্লক ডায়াগ্রাম রিডাকশন আপনাদের সিলেবাসে থাকবে না। আর আপনাদের যে স্লাইড দুইটা আমি দিয়েছি, এই দুটো একটু আপডেট করে দিয়েছি আবার, তো আপনারা ওই আপডেটেড স্লাইডগুলো ক্লাসরুমে পেয়ে যাবেন, ওগুলো একটু পড়েন। আচ্ছা, সো এবার আসি আমাদের যে কোর্স আছে, কোর্সের মেইন টপিকে আমি ঢুকতেছি। সিম্পল নেগেটিভ ফিডব্যাক সিস্টেম জিনিসটা আসলে কি আমরা দেখি। নর্মালি যেটা হয়, আপনারা এতদিন যেটা হয়তো দেখে আসছেন, ফিডব্যাক ছাড়া আমার সিস্টেমটা শুধুমাত্র এতটুকু থাকে, একটা ইনপুট থাকবে, একটা আউটপুট থাকবে, আর মাঝখানে একটা ট্রান্সফার ভার্সন থাকবে। এটা হলো একটা ওপেন লুপ সিস্টেম। আমি যতটুকু রেড মার্ক করছি শুধুমাত্র অতটুকু আর কি, একটা কি ওইটা একটা ওপেন লুপ সিস্টেম। সো ওপেন লুপ সিস্টেমের ক্ষেত্রে আমার যে জিএস, সেটাই হলো আমার ট্রান্সফার ফাংশন। কিন্তু এখন আমরা যে জিনিসটা ডিল করবো সেটা হলো একটা ফিডব্যাক। এখানে ফিডব্যাকটা কি আসলে দেখেন, এই যে আউটপুট থেকে একটা পার্ট ইনপুটে যাচ্ছে, এটাই হলো আমার ফিডব্যাক। সো এই ফিডব্যাকের জন্য যেটা হবে, আমার ট্রান্সফার ফাংশনটা কিন্তু আর শুধু জিএস থাকবে না, এখানে এইচএস এর একটা কম্পোনেন্ট চলে আসবে। সো আমরা এখন ডেরাইভ করে দেখবো যে আমার ট্রান্সফার ফাংশনটা আসলে কি আসতে পারে এরকম কেসে। সো এখানে একটা জিনিস খেয়াল করেন, একটা নেগেটিভ সাইন আছে এখানে। আচ্ছা ভালো কথা, আমি আগে বলে নেই, এই যে এই জিনিসটা আসলে কি। এই জিনিসটা হলো একটা অ্যাডার, ঠিক আছে? এটা একটা অ্যাডারের মতো কাজ করে। এখানে যদি কোনো কম্পোনেন্ট প্লাস হিসেবে ঢুকে তাহলে সেটা প্লাস হবে, যদি মাইনাস দিয়ে ঢুকে তাহলে সেটা মাইনাস হবে, ঠিক আছে? সো এখানে এই যে আমার যে ফিডব্যাক পাত্র, সেটা কিন্তু মাইনাস সাইন দিয়ে ঢুকতেছে, এখানে দেখেন মাইনাস। সো আমার যেটা করতে হবে, এই জিনিসটা যেটা হবে, এটা হবে একটা নেগেটিভ ফিডব্যাক সিস্টেম। যদি প্লাস থাকতো তাহলে হতো পজিটিভ ফিডব্যাক সিস্টেম। একটা পজিটিভ ফিডব্যাক সিস্টেম সবসময় আনস্টেবল হবে, ঠিক আছে? সো আমরা অলওয়েজ কন্ট্রোল সিস্টেমে নেগেটিভ ফিডব্যাক নিয়ে কাজ করি। সো এটা হলো আমাদের নেগেটিভ ফিডব্যাক সিস্টেম। সো আমরা এখন এইটার টিএস বা ট্রান্সফার ফাংশন বের করবো। সো দেখি এটা কিভাবে করা যায়। তো আমরা শুরুতে শুধুমাত্র এইটুক পার্ট নিয়ে চিন্তা করতে চাচ্ছি। যদি শুধুমাত্র আমরা এইটুক পার্ট নিয়ে চিন্তা করি তাহলে দেখেন এই সিএস এর ভ্যালু কি হবে। সিএস হলো ইএস টাইমস জিএস, রাইট? যদি শুধুমাত্র আমি এইটুক চিন্তা করি, সিএস হবে কি জিএস টাইমস ইএস। এতটুকু বুঝতে পারছি সবাই? ইয়েস স্যার। ঠিক আছে, তাহলে এবার আমি বের করবো ইএস এর ভ্যালু কি, ঠিক আছে? সো ইএস এর ভ্যালু যদি বের করতে চাই, দেখেন আমার ইএসটা আসলে কি। ইএসটা হলো আমার এই যে আর এস মাইনাস এই যে এখানে যে কম্পোনেন্ট পাবো সেটা। ইএস হবে আর এস নেগেটিভ, এখানে যে কম্পোনেন্ট পাবো না সেটা। আমি এখানে কি পাবো, এখানে আমি পাবো সিএস টাইমস এইচএস, এই যে এই জিনিসটা আমি এখানে পাবো, রাইট? এই যে সিএস টাইমস এইচএস যেটা, সেটা তো আমি এই যে এই পয়েন্টটা পাবো। সো আমার ইএস আলটিমেটলি কি হবে, ইএস আলটিমেটলি হবে আর এস মাইনাস সিএস মাইনাস এইচএস, ঠিক আছে? তাহলে আমি ইএস এর ভ্যালু পেয়ে গেলাম। এখন আমি যেটা করব, আমি ইএস এর ভ্যালুটা প্রিভিয়াস ইকুয়েশনে বসিয়ে দেবো জাস্ট। দেখি বসানোর পর কি আসতেছে। আমার সিএস ছিল কি জিএস টাইম সিএস, এখন আমি ইএস এর ভ্যালুটা এখানে বসাই দিব, বসাতে হবে কিছু ম্যানিপুলেশন করব, করার পর আমি আলটিমেটলি এই ইকুয়েশনটা পেয়ে যাব। উপরে যে ম্যানিপুলেশন গুলো সেগুলো জাস্ট মানে এডিশন সাবট্রাকশন, সেগুলো আমি এক্সপ্লেন করতেছি না। সো দেখেন এখানে আসলে জিনিসটা কি হচ্ছে, আমি যখন কোন একটা সিস্টেমের ট্রান্সফার ফাংশন বের করবো, আমার কি করতে হবে, আউটপুট ডিভাইডেড বাই ইনপুট বের করতে হবে। তো আমার এখানে আউটপুট ছিল সিএস আর ইনপুট ছিল আরএস। সো আমি ইকুয়েশন গুলো ওভাবেই ম্যানিপুলেট করবো যাতে আমি সিএস বাই আরএস পেতে পারি। সো আমার এখানে আলটিমেটলি টিএস হবে জিএস ডিভাইডেড বাই 1 প্লাস জিএস এইচএস। এটা হবে আমার একটা নেগেটিভ ফিডব্যাক সিস্টেমের জন্য ট্রান্সফার ফাংশন। সো আপনাদের যদি একজনে একটা জিএস দেওয়া থাকে, একটা এইচএস দেওয়া থাকে, আপনারা অবভিয়াসলি ওই সিস্টেমের টিএস বা অ্যাকচুয়াল ট্রান্সফার ফাংশন যেটা সেটা বের করতে পারবেন। এই যে এখানে যে ট্রান্সফার ফাংশনটা আছে, এটাকে আমরা বলি ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন, ঠিক আছে? এই টিএসটাকে আমরা বলি ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন। আর এখানে যে একটা টার্ম আছে জিএস এইচএস, এটাকে আমরা বলি লুপ গেইন।
জিএস টাইমস এইচএস, এই টার্মটাকে আমরা বলি লুপ গেইন। ঠিক আছে, এই লুপ গেইন টার্মটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যখন ওই যে রুট লুকাসে যাব অথবা ফ্রিকোয়েন্সি প্লটিং এ যাব, তখন আমরা ওইটা আরো ভালো মতো দেখবো। আমাদের ওই ওই টপিক গুলায় শুধুমাত্র লুপ গেইন নিয়ে কাজ করতে হয়, টিএস নিয়ে কাজ না করলেও হয়। সো আমরা এইভাবে টিএস বের করতে পারি আর কি। স্যার বলেন। স্যার এখানে যে সিএস ইকুয়াল টু জিএস ইএস, এটা প্রোডাক্ট যে হবে দুইটা, এটা কিভাবে বুঝলাম? আচ্ছা, এটা তো মানে বেসিক্যালি আপনারা সিগন্যাল সিস্টেম তো পড়ে আসছেন, রাইট? জি, সিগন্যাল সিস্টেম, হ্যাঁ। এখানে মানে দেখেন, এখানে আছে কি কি, এখানে আছে আপনার একটা ইনপুট, আমি ধরতেছি এটা হলো এখানে ইনপুট এই ব্লকের আগে আর কি। সো এটা হলো আমার ট্রান্সফার ফাংশন শুধুমাত্র এইটুক সেকশনের জন্য। এইভাবে যখন কোনো জিনিস আঁকা থাকে, এটার মানে কি, এটার মানে হলো আউটপুটটা হবে ইনপুট টাইমস মাঝখানে যে ব্লকটা থাকবে সেটা। ঠিক ও আছে, আচ্ছা স্যার, হ্যাঁ জি স্যার বুঝছি। হ্যাঁ হ্যাঁ এটাই। আচ্ছা, তো এখন যেটা আসি, সিম্পল নেগেটিভ ইউনিটি ফিডব্যাক সিস্টেম। সো আগেটার সাথে একটা ডিফারেন্সটা দেখি। আগে আমার একটা ফিডব্যাক সিস্টেম ছিল, এখানে একটা ফিডব্যাক সিস্টেম আছে। ডিফারেন্স হলো এখানে ফিডব্যাক সিস্টেমের গেইনটা হলো 1। কোনো কিছু না লেখা মানে 1 আছে সেখানে গেইন। ঠিক আছে, এখানে দেখেন কোনো ইউজুয়ালি মানে এইভাবে থাকা যে কথা, আপনি যদি একটা ব্লক দিয়ে এখানে 1 লিখে দেন, একই কথা। ঠিক আছে, এখানে একটা ব্লক দিয়ে 1 লিখে দেন, যেটা রিপ্রেজেন্ট করবে কোনো কিছু না দিলেও এটাই রিপ্রেজেন্ট করবে। সো এটা হলো একটা নেগেটিভ ইউনিটি ফিডব্যাক সিস্টেম, কারণ এখানে আমার এইচএস এর ভ্যালু হবে 1। ঠিক আছে, সো আমার প্রিভিয়াস ইকুয়েশনে যদি আমি এইচএস এর ভ্যালু 1 বসিয়ে দিই, তাহলে আমি কি পাবো? টিএস ইজ ইকুয়াল টু 1 প্লাস, সরি, টিএস ইজ ইকুয়াল টু জিএস ডিভাইডেড বাই 1 প্লাস জিএস, এটা পাবো। ঠিক আছে, সো আপনাদের যদি এক্সামে কখনো বলা থাকে যে একটা নেগেটিভ ইউনিটি ফিডব্যাক সিস্টেমের জিএস ইকুয়াল টু সামথিং সামথিং, তাহলে আপনি টিএস সিম্পলি জিএস ডিভাইডেড বাই 1 প্লাস জিএস বসিয়ে পেয়ে যাবেন। হয়তো আপনার পরীক্ষায় ওই এই যে আমি এখানে যে ফিগারটা দিয়ে রেখেছি, ফিগারটা নাও দেওয়া থাকতে পারে। আপনাকে যদি বলা হয় নেগেটিভ ইউনিটি ফিডব্যাক সিস্টেম, আপনাকে ধরে নিতে হবে যে এই ফিগারটা এইভাবে আসে আর কি। একটা সিএস থেকে একটা সিম্পল লাইন মাইনাস টার্মে চলে গেছে জাংশনের। ঠিক আছে, বুঝতে পারছি এতটুকু সবাই? Yes, sir. আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যাব মেসনস রুল, যেটা সেটা। তো মেসন রুলের ব্যাপারটা কি, থিওরিটিক্যালি বুঝতে একটু কমপ্লিকেটেড, আমি তাও ট্রাই করবো 2 মিনিট আপনাদেরকে একটু রিক্যাপ দেওয়ার। আর আমরা আপনারা আসলে বুঝবেন কখন, যখন আমরা অ্যাকচুয়ালি ম্যাথ করতে যাবো তখন আসলে বুঝবেন। এই ফর্মুলা দেখে আসলে কিছু মাথায় ঢুকবে না, তাও আমি একবার বলে নিই আপনাদেরকে। তো এখানে আসলে একটা ভুল আছে, এটা আসলে জিএস না টিএস হবে। ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশনকে আমরা টিএস দিয়ে অ্যানোট করি, এখানে একটু বইয়ে ভুল দেওয়া ছিল, তো এখানে ভুলটাই চলে আসছে। এখানে জি এর জায়গায় টি হবে। যাই হোক, তো এখানে দেখেন গেইনের একটা কমপ্লেক্স ফর্মুলা দেওয়া আছে। সো এই ফর্মুলাটা আসলে কি, আমি একটু স্টেপ বাই স্টেপ যাই। এই ফর্মুলাতে দেখেন টি নামে একটা টার্ম আছে। এই টিটা হলো আমার ফরওয়ার্ড পাথ গেইন। ঠিক আছে, এই ফরওয়ার্ড পাথ গেইনটা আমরা কিভাবে বের করি দেখাই। একটা নিচে একটা এক্সাম্পল আছে, তো এক্সাম্পল দিয়ে দেখাই। এখানে দেখেন আমার ইনপুট হলো আরএস আর আউটপুট হলো কি আমার সিএস। এখন এই আরএস থেকে সিএস এ যাওয়ার ক্ষেত্রে আমার যতগুলা ফরওয়ার্ড পাথ আছে, এই সব এই টোটাল পাথের যা গেইন হবে ওইটাই হবে আমার টি এর সমান। ঠিক আছে, মানে আরএস থেকে সিএস যেটা আমার যতগুলা পাথ আছে, দেখেন এই যে এখানে আরএস থেকে টিএস আমার একটা পাথ আছে, এটা রাইট। সো এটা হলো আমার একটা ফরওয়ার্ড মানে পাথ গেইন আর কি। ঠিক আছে, এইভাবে আমরা টিটা বের করবো। এগেন এক্সাম্পলে গেলে আরো ক্লিয়ার হবে জিনিসটা। এরপরে দেখেন আরেকটা টার্ম আছে ডেলকেটা এখন বলে কিছুই বুঝবেন না, এটা আমি এক্সাম্পলে যাওয়ার পর দেখাবো। আর ডেল যেটা আছে সেটা আমি একটু বলে রাখি। ডেল দেখেন একটা ফর্মুলা দেওয়া আছে, 1 মাইনাস সামেশন অফ লুপ গেইন প্লাস সামেশন অফ নন টাচিং লুপ গেইনস টেকেন 2 এট এ টাইম। এটাকে আমি একটু মানে প্রপার ল্যাঙ্গুয়েজে বলার চেষ্টা করি। আপনাদের যেটা করতে হবে, যদি একটা এরকম একটা সিগন্যাল ফ্লো গ্রাফ বা এসএফজি দেওয়া থাকে, আপনাকে ফার্স্টে লুপ গেইন গুলো বের করতে হবে। ঠিক আছে, এখন সবগুলো লুপ গেইন বের করার পর সবগুলো লুপ গেইন আপনারা যোগ করবেন, যোগ করে সেটাকে 1 থেকে মাইনাস করবেন। দেন আপনাকে দেখতে হবে আপনি যে লুপগুলো বের করছেন এগুলা প্রত্যেকবার 2বার করে নিয়ে দেখতে হবে কোনগুলো নন টাচিং লুপস আছে। মানে আপনার ধরেন 4টা লুপ আছে টোটাল এসএফজি তে। ঠিক আছে,
এখন আপনাকে এই 4টা লুপ থেকে দুইটা লুপ করে কম্বিনেশন করে দেখতে হবে যে দুইটা লুপের মধ্যে কোনো পার্ট টাচ আছে কিনা। যদি টাচ না থাকে তাহলে সেটা হবে একটা নন টাচিং লুপ কাপল। তখন আপনাকে এই সবগুলো যোগ করে প্লাস করতে হবে, দেন আবার তিনটা নিয়ে দেখতে হবে টাচ করে কিনা, মাইনাস। এভাবে কি হবে, মাইনাস প্লাস এভাবে চলতেই থাকবে, ঠিক আছে? মানে চেঞ্জিং, মানে সাইনটা বারবার চেঞ্জ হবে। এটা এগেইন এক্সাম্পল এগুলো ভালো বুঝতে পারবেন। এখন আমি আপনাদেরকে যেটা বলবো কিভাবে আমরা একটা লুপ ডিটেক্ট করতে পারি। সো লুপ ডিটেক্ট করার জন্য আপনাদের যেটা করতে হবে, আপনারা এরকম স্ট্রাকচার খুঁজবেন, আর এরোগুলো দেখবেন এইভাবে আছে কিনা। এরোগুলো থাকা লাগবে এইভাবে। দেখেন এটা কিন্তু একটা লুপ। এটা কেন লুপ, এটা তো অবশ্যই মানে চোখে খালি চোখেই বোঝা যায় এটা লুপ, কারণ দেখেন এই যে ওইভাবে শুরু করে এইভাবে আবার রিটার্ন করতেছে, এই জন্য এটা হলো একটা লুপ। সো আপনারা লুপ আইডেন্টিফাই করার জন্য অবভিয়াসলি এরকম শেপগুলা খুঁজে বের করবেন, যে শুরুতে সামনের দিকে যাচ্ছে, পরে আবার উল্টো দিকে আবার প্রিভিয়াস পয়েন্টে রিটার্ন করতেছে। এভাবে আপনার লুপগুলো ডিটেক্ট করবেন আর কি। সো আমরা ফার্স্ট যে এক্সাম্পলটা দেখবো, এখানে আমরা শুধুমাত্র ফরওয়ার্ড পাথ আর লুপগুলা আইডেন্টিফাই করব। তো এটা হলো আমাদের ফার্স্ট এক্সাম্পলটা। এটা হলো আপনাদের একটা এসএফজি বা সিগন্যাল ফ্লো গ্রাফ। সো এখানে যেটা থাকে দেখেন, একটা ইনপুট থাকবে আর একটা আউটপুট থাকবে, আর মাঝখানে অনেকগুলো ফাংশন আছে, ঠিক আছে? এখন মেসন ফ্লোর ক্ষেত্রে যেটা হবে, আপনার এখানে যে G1 G2 দেখতে পাচ্ছেন এগুলো এইভাবেই দেওয়া থাকবে, ওগুলো কোনো ভ্যালু দেওয়া থাকবে না, কারণ ভ্যালু দেওয়া থাকলে জিনিসটা খুব মানে মেসি হয়ে যাবে আর কি। তো দেখেন এখানে আমার ফার্স্টে আমি চাচ্ছি যেটা ফরওয়ার্ড পাথ গেইন গুলো বের করতে। এখন আমি আগেই বলেছিলাম ফরওয়ার্ড পাথ গেইন বের করার জন্য আমার যেটা করতে হবে, আমার RS থেকে CS এ যাওয়ার ক্ষেত্রে ডিরেক্ট পাথ খুঁজতে হবে, ঠিক আছে? আচ্ছা আদান দিচ্ছে তো, একটু 2 মিনিট পর আমি আবার কথা বলতেছি। আচ্ছা, তো যেখানে ছিলাম আমাদের ধরেন আপনাদের এক্সামে একটা সিগন্যাল ফ্লো গ্রাফ দেওয়া আছে, আপনাদের যেটা করতে হবে ফার্স্ট অফ অল ফরওয়ার্ড পাথ গেইন গুলো আর লুপ গুলো আইডেন্টিফাই করতে হবে, এরপর আমরা বাকি প্রসেসে যাব। সো ফরওয়ার্ড পাথ গেইনের জন্য যেটা করতে হবে, আমার RS থেকে CS পর্যন্ত ডিরেক্ট পাথ গুলো খুঁজতে হবে, মানে কি কি পাথে গেলে আমি ডিরেক্ট পৌঁছাতে পারবো। সো দেখেন আমি এখানে একটা পাথ কিন্তু পেয়ে গেছি অলরেডি,
এই যে এটা হলো একটা পাথ, এটা হলো একটা পাথ, রাইট? সো এই পাথে কি কি আছে দেখেন, G1, G2, G3, G4, G5, G7। তার মানে এই পাথের গেইন হলো G1 টাইমস G2 টাইমস G3 টাইমস G4 আপ টু টাইমস G7। এটা হলো আমার একটা ফরওয়ার্ড পাথ গেইন। এখানে কি আর একটা ফরওয়ার্ড পাথ গেইন আছে, কেউ কি আইডেন্টিফাই করতে পারবেন? এখানে কিন্তু আরেকটা রাস্তা আছে যেটাতে যাওয়া যায়, দেখেন তো পারেন কিনা। স্যার G4 এর পর G6 হয়ে যাবে G7। এক্স্যাক্টলি, হ্যাঁ, এখানে আরেকটা রাস্তা দিয়েও যাওয়া যাচ্ছে, দেখেন। ধরেন আমি এখান থেকে শুরু করলাম, এভাবে যাচ্ছি যাচ্ছি, তারপরে এই যে G4 এ যাওয়ার পর G6 দিয়ে এরপর আবার G7 দিয়ে যাব। এটা আমার আরেকটা পাথ। এই পাথের গেইন হলো G1, G2, G3, G4, G6 আর G7। স্যার হ্যাঁ বলেন। পাথিং সিস্টেম সেটা আরেকবার বলা যাবে স্যার, একটু জাস্ট বুঝতে পারছি হ্যাঁ, না। আপনি আরএস থেকে সিএস এ যাবেন, যাওয়ার ক্ষেত্রে আপনি যতগুলা পাথ অ্যাভেলেবেল আছে সবগুলো হলো আপনার ফরওয়ার্ড পাথ, ঠিক আছে? সো আরেকবার একে দেখাই, এখানে দুইটা পাথ অ্যাভেলেবেল আছে। সো শুরুতে যে পাথটা অ্যাভেলেবেল আছে সেটা হলো এই যে দেখেন, এটা সবচেয়ে সিম্পল, যেটা খালি চোখে দেখা যায়, এই যে এটা হলো সবচেয়ে ইজিয়েস্ট পাথ, যেটা খালি চোখে বোঝা যায়। এখানে গেইন হলো G1, G2, G3, G4, G5 আর G7। এটা হলো একটা পাথ। আবার আরেকটা পাথ আছে দেখেন, সেটা কি, সেটা হলো ধরেন আমি এই যে G1 থেকে G4 পর্যন্ত নর্মালি গেলাম, যাওয়ার পরে এই যে একটু উপর উঠে যাবো G6 দিয়ে, এরপরে G7 আবার আসবো। এটাও কিন্তু আরেকটা পাথ, ঠিক আছে? সো এখানে আমার টোটাল দুইটা পাথ অ্যাভেলেবেল। জি স্যার। আর হ্যাঁ, সেকেন্ড পাথের গেইন হলো G1, G2, G3, G4, G6, G7। আর কিন্তু কোনো পাথ অ্যাভেলেবেল না। কেন দেখেন, ধরেন আপনি চাচ্ছেন অন্য একটা রাস্তা দিয়ে যেতে, বাট পসিবল না, কেন দেখাই। দেখেন, আপনি ধরেন চাচ্ছেন এইভাবে যেতে, বাট আপনি কিন্তু এভাবে আসতে পারবেন না। কেন দেখেন, কারণ এখানে সাইনটা উল্টা দিকে দেওয়া, সো এখানে আপনার আসা পসিবল না। সো আপনি যখন আরএস থেকে সিএস যাবেন, আপনি সবসময় লেফট টু রাইট ডিরেকশনে এরোগুলো খুঁজবেন। রাইট টু লেফট কোনো থাকলে সেটা বাদ দিবেন, ইনস্ট্যান্ট বাদ দিবেন, ঠিক আছে? সিমিলারলি এখানেও একটা রাইট টু লেফট আছে, সো এটাও বাদ যাবে, এটাও বাদ যাবে ফরওয়ার্ড পাথের ক্ষেত্রে। সো আপনি অলওয়েজ লেফট টু রাইটে যে এরোগুলো আছে সেগুলো খুঁজে খুঁজে বের করে সেইভাবে পাথ খুঁজবেন। এটাই প্রিটি সিম্পল এটা, ঠিক আছে? সো আমরা যদি দেখি, এই যে এটা হলো এই দুটা গেইন। একটা হলো এই যে ফার্স্টে যেটা করছিলাম G5, G1, G2, G3, G4, G5, G7। আর একটা হলো G1, G2, G3, G4, G6, G7। সো এটা হলো আমার, দেখেন আমি এখানে ফরওয়ার্ড পাথগুলোর নাম কি দিয়েছিলাম, টি দিয়েছিলাম, ঠিক আছে? এখানে এখন দেখি যে টি কেটা কি জিনিস। সো ফরওয়ার্ড পাথ আমার সবসময় একটা নাও থাকতে পারে, আমার এখানে দুইটা তিনটাও থাকতে পারে। সো যদি দুইটা থাকে তাহলে T1, T2, এই কেটা এখানে নির্দেশ করে পাথ নাম্বার, ঠিক আছে? এটাই। তো এখানে আমার যেহেতু দুইটা আছে, সো একটা হবে আমার T1 আর একটা হবে T2, ঠিক আছে? এখন আমার কাজ হলো লুপগুলো আইডেন্টিফাই করা। সো লুপ আইডেন্টিফাই করার জন্য তো বলেছিলাম আপনাদের কি ধরনের স্ট্রাকচার খুঁজতে হবে। আপনাদের এই যে এরকম স্ট্রাকচার খুঁজতে হবে, একটা এরো থাকবে লেফট টু রাইট, আর একটা এরো থাকবে রাইট টু লেফট, দিয়ে আবার ওই সেম পয়েন্টে রিটার্ন করতে হবে। কিন্তু যে পয়েন্ট থেকে আপনি শুরু করছেন এই সেম পয়েন্টে আবার রিটার্ন করা মাস্ট। এইভাবে যদি আমি খুঁজি, দেখেন একটা লুপ আমার এই যে চোখের সামনে দেখতে পাচ্ছি, এটা হলো আমার একটা লুপ, ঠিক আছে? এখন এই লুপের গেইন কত বলেন তো, G2H1। মানে আপনি যখন লুপটা চিন্তা করবেন, লুপের মধ্যে যতগুলো গেইন আছে সবগুলো মাল্টিপ্লাই করে দেবেন। এখানে V5, V4 এগুলো জাস্ট পয়েন্টের নাম, ঠিক আছে? এগুলো নিয়ে এগুলো আসলে কোশ্চেনে দেওয়া থাকবে না, এগুলো জাস্ট এখানে এমনি বোঝার জন্য দেওয়া আছে পয়েন্টগুলো আর কি। আপনাদের মেইনলি কোশ্চেনে দেওয়া থাকবে G আর H, এগুলো দিয়ে আপনারা কাজ করবেন। সো এখানে ফার্স্ট যে লুপটা আছে ওটার গেইন হলো G2H1। আবার দেখেন এখানে একটা আছে G4H2, এটাও একটা লুপ কিন্তু। আচ্ছা স্যার, হ্যাঁ বলেন। তাহলে স্যার এতক্ষণ যে স্যার আমরা স্যার ফরওয়ার্ড লুপ শুরু শিখে আসতাম, ওটার মধ্যে তো গেইন ছিল কোনো ব্যাকওয়ার্ড ছাড়া, রিভার্স ছাড়া। হ্যাঁ ছিল তো, এই যে এইখানে একটা গেইন আছে না। হ্যাঁ, রিভার্স ছাড়া গেম ছিল, তাহলে এর মধ্যে পার্থক্যটা কি এখানে? কোনো পার্থক্য না, আপনি জাস্ট গেইনগুলো এখানে লিখতেছেন। না, এখানে ঠিক তো আছে। আমরা রিভার্স গেইন কাউন্ট করি না, মানে রিভার মানে একই পয়েন্টে সেম পয়েন্টে যে ফিরে আসবে এটা তো আমরা কাউন্ট করি না এই জায়গায়। হ্যাঁ, কারণ এটা আমরা ফরওয়ার্ড পাথ, এখানে আমরা দেখতে হবে আরএস থেকে সিএস এ যাওয়ার রাস্তা, ঠিক আছে? ফরওয়ার্ড পাথের জন্য আপনার বের করতে হবে আরএস থেকে সিএস এ যাওয়ার জন্য অ্যাভেলেবল পাথ, এবং সেই পাথে আপনি যতগুলো গেইন পাবেন সেগুলো মাল্টিপ্লাই করবেন। আর লুপের জন্য আপনার দেখতে হবে একটা পয়েন্ট থেকে সে আবার সেম পয়েন্টে রিটার্ন করতেছে কিনা।
সিএস যাওয়া মাস্ট লাগবে না, তাহলে আমার সিএস এ যাওয়া লাগবে আরএসএস না না, আপনার ওগুলো আরএসএস এখানে ম্যান্ডেটরি না। এখানে আপনার ম্যান্ডেটরি হলো যে পয়েন্ট থেকে বের হয়েছেন সেই পয়েন্টে আবার ব্যাক আসতেছে কিনা, ঠিক আছে? এবং এই সেই পয়েন্টে ব্যাক করতে যা যা গেইন তো সবগুলো মাল্টিপ্লাই করে দিবেন। সো ফার্স্টেরটা হবে G2H1, পরেরটা হবে G4H2। আবার ধরেন এখন এই পয়েন্ট থেকে যদি শুরু করি, দেখেন এখানে কিন্তু আরেকটা লুপ আছে, যে এটা কিন্তু একটা লুপ, একটা বড় লুপ আর কি, এই যে এটাও কিন্তু একটা লুপ। আমি কিন্তু সেম পয়েন্টে ফেরত আসতেছি আবার, পাতটা কি G4 G5 টাইমস H3, এটাও কিন্তু একটা লুপ, রাইট? এটা দিয়েও করা যায়। আরেকটা লুপ আছে, কেউ বের করতে পারবেন? স্যার G4 এর পর G6 দিয়ে হ্যাঁ, G4 G6 দিয়ে। এটা একটু সেপারেটলি এঁকে দেখাই। দেখেন এই যে আপনি এই পয়েন্ট থেকে শুরু করলেন, এই পয়েন্ট থেকে এভাবে গেলেন, দেখেন রিটার্ন করার কিন্তু আরেকটা জায়গা আছে, যে এভাবে কিন্তু আপনি রিটার্ন করতে পারবেন সেম পয়েন্টে। সো এই যে G4 G6 আর H3 এটাও কিন্তু একটা লুপ গেইন, ঠিক আছে? স্যার তাহলে লুপের হচ্ছে শেপটা ম্যাটার করে না, মানে হচ্ছে ডিরেকশন অফ অ্যারোজ এটাই ম্যাটার করে, তাই তো? এক্স্যাক্টলি, হ্যাঁ। আপনি যে পয়েন্ট থেকে বের হচ্ছেন সেই পয়েন্টে আপনার রিটার্ন করতে হবে, আপনার ওই এরোগুলো ওইভাবেই থাকতে হবে। এখানে এরোগুলো খুব ইম্পর্টেন্ট, এরোগুলো বোঝা, ঠিক আছে? সো আরেকবার সামারি দেই, আপনার ফরওয়ার্ড গেইনের জন্য আরএস থেকে সিএস এর দিকে এরোগুলো খুঁজে খুঁজে যেতে হবে। শেপ ডাজন্ট ম্যাটার, জাস্ট আপনার এরোগুলো অ্যালাইন থাকতে হবে আরএস থেকে সিএস এর দিকে। আর লুপ গেইন বের করার সময় আপনার যে পয়েন্ট থেকে আপনি বের হচ্ছেন সেই পয়েন্টে আবার রিটার্ন করতে হবে, জাস্ট এরোগুলো ওই ডিরেকশন অনুযায়ী থাকলেই হবে, ঠিক আছে? এতটুকুই জাস্ট, এরোগুলো এখানে ইম্পর্টেন্ট। আর মেসন লতে আমরা সবাই যেটা ভুল করি, আমরা মানে যতগুলো লুপ গেইন দেওয়া থাকে সবগুলো আইডেন্টিফাই করতে পারি না, এক দুইটা লেকিংস থেকে যায়। সো ভালো করে অবজার্ভ করবেন যে কোন জায়গা থেকে কোন জায়গায় রিটার্ন পসিবল কিনা। আবার যেমন এখানে G4 G6 আর H3 এটা অনেকেই মিস করতো, সো এটা একটু ভালো করে দেখবেন। সো এই চারটা ছাড়া কিন্তু আর কোনো লুপ বের করা পসিবল না অ্যাকচুয়ালি। কেন পসিবল না, আমি জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে দেখাই, তো অনেকে যেহেতু ভুল করেন এই জন্য বলতেছি। ধরেন আপনি এই পয়েন্ট থেকে শুরু করলেন, ঠিক আছে? এখন ধরেন আপনি যেভাবে গেলেন, যাওয়ার পর আপনি যদি রিটার্ন করেন, আপনি কিন্তু সেম পয়েন্টে আসতে পারতেছেন না, আপনি আসতে পারতেছেন আরেকটা পয়েন্ট, আপনি কিন্তু এই পয়েন্টে আসতে পারেন নাই। তো এটা কিন্তু একটা লুপ গেইন হবে না। আপনাকে যে পয়েন্ট থেকে শুরু করছেন সেই পয়েন্টে রিটার্ন যেতে হবে, ঠিক আছে? সো আপনারা যদি এগুলো ভালো মতো প্র্যাকটিস করেন, তাহলে আপনারা আসলে খালি চোখে দেখলে বুঝতে পারবেন কোনটা লুপ গেইন আর কোনটা লুপ গেইন না। আর এখানে বুঝছেন কোশ্চেন যেমন এখানে H2 ডিরেকশনটা কি উল্টা দিকে দাও, আমি যদি H2 ডিরেকশনটা জাস্ট এইভাবে দিয়ে দিই, তাহলে কিন্তু পুরা কোশ্চেনের মানে সবকিছু চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? সো এগুলো একটু মাথায় রাখবেন, এরোগুলো কোন দিকে দেওয়া আছে, এটা খুব ইম্পর্টেন্ট। দেখেন আমি যে সিম্পলি একটা এরো দিয়ে এইভাবে করে দিই, আপনার কিন্তু ফরওয়ার্ড পাথ লুপ সব চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন একটা নতুন ফরওয়ার্ড পাথ ওপেন হয়ে যাচ্ছে, এই যে তখন আপনি চাইলে ভেবে যেতে পারবেন, এটা একটা পাথ হয়ে যাবে, ঠিক আছে? সো এটা একটু ভালো করে এরোগুলো খেয়াল রাখবেন। এই যে এটা হলো আমাদের চারটা লুপ, একটা হলো G2H1, আরেকটা হলো G4H2, আরেকটা হলো G4 G5 H3, আরেকটা হলো G4 G6 আর H3। এই চারটা হলো আমাদের লুপ গেইন। সেইভাবে আমরা একটা এসএফজি থেকে ফরওয়ার্ড গেইন আর লুপ গেইন বের করতে পারবো ইজিলি। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না থাকলে আমরা নেক্সট এক্সাম্পলে যাব। না স্যার, কোশ্চেন নেই। আচ্ছা, এখানে আমরা যেটা দেখলাম কিভাবে আমরা ফরওয়ার্ড গেইন আর লুপ গেইন আইডেন্টিফাই করতে পারি, আমরা কিন্তু ট্রান্সফার ফাংশন এগুলো বের করে নিই। আমরা পরের এক্সাম্পলে এই ইনফোগুলো থেকে একটা ট্রান্সফার ফাংশন বের করব। এটা হলো আমাদের পরের এক্সাম্পল, যেটা ওইটার এসএফজি বা সিগন্যাল ফ্লো গ্রাফ। তো এখানে দেখেন এটা একটু কমপ্লেক্স, বাট এখানে ফরওয়ার্ড পাথটা খুব ইজি। সো আমার ফরওয়ার্ড পাথের জন্য কি করতে হবে, আরএস থেকে সিএস এর লেফট টু রাইট এরোগুলো খুঁজতে হবে। তো এখানে তো আসলে একটাই পাথ অ্যাভেলেবল, একদম ইজি, যেটা এটাই। আর কোনো পাথ কিন্তু অ্যাভেলেবল না, দেখেন খুঁজে পাবেন না আর কোনো পাথ আরএস থেকে সিএস এ, আর কোনো পাথ অ্যাভেলেবল নাই, ঠিক আছে? সো এটাই হলো আমার এখানে টি, একটাই টি। এই যে এখানে আমার একটাই টি অ্যাভেলেবল ফরওয়ার্ড পাথ গেইন, এই যে এটা হবে G1 G2, এই যে G1 G2 G3 G4 আর G5, এই পাঁচটার মাল্টিপ্লিকেশনে হলো আমার ফরওয়ার্ড পাথ গেইন। সো ফরওয়ার্ড পাথ গেইন বের করা হয়ে গেল, এখন আমাদের কাজ হলো লুপ গেইন গুলো খুঁজে খুঁজে বের করা। সো এটা তো একটা খুবই ইজি লুপ গেইন দেখাই যাচ্ছে, G2H1,
এখানে একটা আছে G4H2, আবার দেখেন নিচে একটা আছে G7H4, রাইট? এটাও কিন্তু একটা লুপ গেইন। আর একটা লুপ গেইন আছে, এটা হলো অনেক বড় আর কি, দেখাই। ধরেন আপনি এখান থেকে জার্নি শুরু করলেন, এই পয়েন্ট থেকে এভাবে এভাবে যাচ্ছেন, যাওয়ার পর দেখেন এই যে এখানে কিন্তু একটা বড় লুপ আছে, এই যে দেখতে পাচ্ছেন। আবার কিন্তু আপনি সেম পয়েন্টে আসতে পারছেন এই লুপটা দিয়ে। স্যার এটা G7 থেকে তো, রাইট? হ্যাঁ, G7 এটা আসলে G7 থেকে। আমি একটু ভালো করে রাখি, এখানে H4 হবে না কেন, কারণ H4 ডিরেকশনটা উল্টা দিকে দেওয়া, ঠিক আছে? সো এটা আসলে যেটা হবে এই যে এখান থেকে শুরু করে এইভাবে যাবে, এটা, ঠিক আছে? সো আমার এখানে যে এখন লুপগুলো আছে আমি বলি। শুরুতে আমরা যেটা দেখছিলাম সিম্পলটা G2H1, এরপরটা হবে G4H2, এরপরটা হবে G7H4, আর বড় যেটা সেটা হবে G2 দিয়ে শুরু হবে, যে G2, G3, G4, G5। এরপরে এই যে রিটার্ন করা শুরু হবে G6, G7, দেন G8। এই পুরোটা মিলে হবে আমার একটা লুপ গেইন, ঠিক আছে? আর কোনো লুপ কিন্তু অ্যাভেলেবেল নাই, আপনারা খুঁজে দেখতে পারেন, আর কোনো লুপ পসিবল না। সেই চারটাই হলো আমার লুপ গেইন। এই যে দেখেন এখানে চারটায় আঁকা আছে, লেখা আছে G2H1, G4H2 আর G7H4, আর লাস্টে অনেক বড় যেটা সেটা। সো এখানে একটা মিসকনসেপশন আছে, অনেকে ভাবে কি লুপ গেইনে মনে হয় এইচ থাকা মাস্ট, মানে এইচ এর টার্ম থাকা মাস্ট। না, এটা মাস্ট না। এইচ থাকতে পারে, না থাকতে পারে। অনেক সময় দেখবেন কি ফরওয়ার্ড পাথেও এইচ ঢুকে গেছে, আপনার জি আর এইচ নিয়ে মাথা ঘামাতে হবে না। আপনি জাস্ট দেখবেন আপনার এরোটা কোন দিকে ইন্ডিকেট করতেছে। আপনার যদি এরো কনভেনশন ঠিক থাকে, জি এইচ আসুক বা না আসুক কোনো প্রবলেম নেই, ঠিক আছে? সো এখন আমি ফরওয়ার্ড গেইন আর লুপ গেইন পেয়ে গেলাম। এখন আমি ট্রান্সফার ফাংশন বের করব। সো এখন আমি ওই ফর্মুলাতে ব্যাক করব, যে ফর্মুলাটা আমার ছিল। সো আমার গেইনের ফর্মুলা কি ছিল দেখেন, সামেশন অফ টি কে ডেল কে ডিভাইডেড বাই ডেল ছিল। সো আমার এখানে যেহেতু একটাই মাত্র টি, সো এখানে আর সামেশন কিছু করতে হবে না, শুধুমাত্র T1 টাইমস ডেল 1 করলেই হবে। অনেক সময় দেখা যায় কি আপনার ধরেন দুইটা ফরওয়ার্ড পাথ গেইন থাকতে পারে, তখন আপনার যেটা করতে হবে T1 ডেল 1 প্লাস T2 ডেল 2 প্লাস T3 ডেল 3 ভাবে, মানে যতগুলো আছে এতগুলো অনুযায়ী যোগ করতে হবে। এখানে তো আমার একটাই দেওয়া, সো T1 ডেল 1 লিখলে এনাফ। আর নিচে হবে ডেল। এই ডেলটা এখন আমরা বের করবো আগে। এই ডেলটা কি? ডেল হলো 1 মাইনাস সামেশন অফ লুপ গেইন প্লাস non-touching loops 2 at a time minus non-touching loops taken 3 at a time. সো দেখি এখন এই যে 2 at a time, 3 at a time এগুলো কিভাবে বের করতে পারি। আমাদের কিন্তু অলরেডি যে এটা কিন্তু বের করা হয়ে গেছে, এই যে এটা লুপ গেইন গুলো জাস্ট সাম করা বাকি আর কি। সো সাম তো মানে জাস্ট চুক করলেই হয়ে যায়, এটা নিয়ে মাথা ঘামানোর কিছু নাই। এখন চিন্তা করেন তো, ডেল কে এটা কি বললেন? ও আচ্ছা আচ্ছা, ডেল হলো একটা ফর্মুলা আর কি, আমাদের এখন ডেলটা বের করতে হবে। সো ডেল এর ফর্মুলাটা দেখেন 1 মাইনাস সামেশন অফ লুপ গেইন, মানে আপনি যে লুপ গেইন গুলো বের করছেন এগুলোর সামেশন করে এটা 1 থেকে মাইনাস করতে হবে, ঠিক আছে? দেন দেখেন আরো আছে ফর্মুলার অংশ, প্লাস সামেশন অফ নন টাচিং লুপস টেকেন 2 এট এ টাইম। মানে আপনি এখন যে লুপ গেইন গুলো পেলেন এগুলো এখন আপনার দুইটা করে করে নিতে হবে, নিয়ে দেখতে হবে যে দুইটার মধ্যে নন টাচিং আছে কিনা। যদি নন টাচিং থাকে তাহলে এই দুইটা নিয়ে ওগুলার সাম করে আবার যোগ করতে হবে। এক্সাম্পলে আগে তাহলে আরো ভালো বুঝবেন। আচ্ছা দেখেন এখন আপনার এখানে চারটা লুপ গেইন ছিল, একটা হলো G2H1, আর একটা G4H2, আর একটা হলো G7H4, আর একটা হলো বড় যেটা সেটা। তো এখন আপনি চিন্তা করেন, আপনি যদি এই লুপটা আর এই লুপটা চিন্তা করেন, যে এই লুপটা আর এই লুপটা, এই দুইটা লুপ কি একটা টাচ করতেছে কোনোভাবে? না, টাচ করতেছে না কিন্তু, রাইট? দুইটা লুপের মধ্যে কোনো কানেকশন আছে? কোনো কানেকশন। তাহলে এই দুইটা হলো একটা নন টাচিং লুপ, ঠিক আছে? এটাই হলো নন টাচিং লুপ আর কি, টেকেন 2 এট এ টাইম, মানে দুইটা করে করে আমি নিয়ে দেখতেছি কোনগুলো নন টাচিং। তাহলে এই যে এখন দেখেন লুপ 1 লুপ 2 দুইটা কিন্তু নন টাচিং। এই যে G2H1 আর G4H2 দুইটাই নন টাচিং লুপ। এখন আমার যেটা করতে হবে এই দুইটা লুপ গেইন গুণ করে দিতে হবে। এই যে দেখেন গুণ করে আমি এটা পাবো। আমার লুপ 1 এর গেইন কি ছিল? G2H1, আর লুপ 2 এর গেইন হলো G4H2। সো আমি দুইটা এখন মাল্টিপ্লিকেশন করে দিলাম। ঠিক আছে? সো যেহেতু দুইটা নন টাচিং, সো দুইটাকে মাল্টিপ্লিকেশন করে দিলাম, হয়ে গেল। আবার দেখেন আরো আছে,
আমার এই লুপটা আর এই লুপটা কিন্তু নন টাচিং, রাইট? এই দুটো নন টাচিং, সো আমি G2H1 টাইমস G7H4 এটাও লিখতে পারি। এই যে লুপ 1 আর লুপ 3 এই দুটো নন টাচিং। আর ফাইনালি দেখেন আমার এই যে মানে এখানে যে G4H2 আর G7H4 এই দুটো লুপও কিন্তু নন টাচিং। সো আমি এই দুটো লুপকেও মাল্টিপ্লাই করতে পারি, লুপ 2 আর লুপ 3 যেটা এই যে লাস্টেরটা আর কি। আর কিন্তু কোনো দুইটা লুপ আপনি নন টাচিং পাবেন না, চিন্তা করেন। এই যে বড় যে লুপটা আছে এটা কিন্তু সব লুপকে এনকম্পাস করতেছে, সো আপনি বড় লুপটার সাথে কিন্তু কোনো লুপটাই নন টাচিং পাবেন না। দেখেন আপনি চিন্তা করেন, ধরেন স্যার এটা হলো, হ্যাঁ বলেন। স্যার এই বড় লুপটা তো স্যার খালি G2 কে স্যার টাচ করতেছে স্যার। না, এটা সবাইকে টাচ করতেছে। এই যে দেখেন এটা হলো বড় লুপটা, এটা লিটারালি সব লুপকে টাচ করে। দেখেন এটা লুপ 1 কে টাচ করতেছে G2 তে, ঠিক আছে? ও লুপ হ্যাঁ 2 কে টাচ করতেছে G4 এ, আর লুপ 3 কে টাচ করতেছে G7 এ। সো বড় লুপটা এখানে সব লুপকে টাচ করতেছে, সো আপনি এই লুপ বড় লুপটার সাথে কোনো লুপটাকে নিতে পারবেন না কম্বিনেশন করে করে, ঠিক আছে? সো আমাদের শুধুমাত্র দুইটা করে নিলে শুধুমাত্র তিনটা টার্মই পাওয়া যায়, লুপ 1 আর লুপ 2, লুপ 1 লুপ 3 আর লুপ 2 লুপ 3, তিনটা পাওয়া যায়। সো এগেন আবার বলতেছি, শুরুতে আমরা ফরওয়ার্ড গেইন বের করব, দেন আমরা লুপ গেইন বের করব, পরে আমরা এই যে নন টাচিং লুপগুলো দুইটা করে করে একবারে নিয়ে নিয়ে সেগুলো মাল্টিপ্লাই করব, হয়ে গেল। এরপরে যদি দুইটা করে নিয়ে আর না থাকে তাহলে আমরা যেটা করব, এখন তিনটা করে নিয়ে দেখবো নন টাচিং পসিবল কিনা, তিনটা করে নিয়ে নিয়ে দেখবো। তো দেখেন তিনটা করে দিনে তাও কিন্তু পসিবল, যে এটা এটা আর এটা, এই তিনটা কিন্তু নন টাচিং, রাইট? এই তিনটার মধ্যে কিন্তু কোনো মিউচুয়াল কানেকশন নেই, তিনটা লুপই কিন্তু নন টাচিং। সামনে চাইলে যে তিনটা লুপ গেনছে কি হবে তাহলে, এটা G2H1 G4H2 আর G7H4, এই যে তিনটাই কিন্তু এখন নন টাচিং, ঠিক আছে? আর কিন্তু পসিবল না তিনটা নন টাচিং করা, কারণ বড় লুপটা কিন্তু সবাইকে এনকম্পাস করে, সো আর আপনি নিতে পারবেন না চাইলেও তিনটা লুপ করে করে কম্বিনেশন। সো ওইটাও গেল। এখন দেখেন এখানে কি চারটা লুপ নন টাচিং একসাথে পসিবল? পসিবল না, কারণ দেখেন এই বড় লুপটা কিন্তু সবাইকে এনকম্পাস করতেছে। সো আপনি যদি চারটা করে লুপ নিয়ে কাজ করেন তাহলে কিন্তু কখনোই নন টাচিং পাওয়া পসিবল না। সো আপনার এখানে থেমে যেতে হবে, যদি না থেমে তাহলে 4টা 5টা 6টা করে ট্রাই করতে হবে। বাট ইউজুয়ালি যেটা হয়, নর্মালি দুইটা নন টাচিং নেওয়ার পরে আসলে থেমে যায়। এখানে লাখ ভালো জন্য তিনটা পাওয়া গেছে, নর্মালি তিনটা পাওয়া যায় না, ঠিক আছে? সো এখন নন টাচিং 3 এর টাইম নাও হয়ে গেল। এখন আপনি ওই ডেলের ফর্মুলাতে জাস্ট এগুলো বসিয়ে দিলেই হবে। আমার ডেলের ফর্মুলা কি ছিল? ডেলের ফর্মুলা ছিল 1 মাইনাস সামেশন অফ লুপ গেইনস। সেই যে আমি এখানে 1 মাইনাস লিখে এখন আমার যে লুপ গেইন গুলো ছিল সেগুলোর সামেশন লিখবো। সো আমার লুপ গেইন কয়টা ছিল বলেন তো? লুপ গেইন ছিল এই যে 4টা। এই 4টাকে আমি এখন যোগ করে দিব। দেখেন এই সেম কাজটাই করছে, জাস্ট যোগ করে দিচ্ছে। এই যে এটা ছিল লুপ 1, এটা ছিল লুপ 2, এটা ছিল লুপ 3, এটা ছিল লুপ 4। দেন কি ছিল? প্লাস নন টাচিং লুপস 2 এট এ টাইম। এই যে 2 এট এ টাইমের গুলো এখন আমি সাম করে দিব। এই যে এইটার সাথে বেসিক্যালি দেখেন এটা যোগ এটা যোগ এটা সবগুলোতে সাম করে দেব। এই যে দেখেন এই তিনটা সাম করে দিল। মাইনাস কি হবে? নন টাচিং লুপ টেকেন 3 এট এ টাইম, এটা শুধুমাত্র একটাই আছে, সো এই একটাই আমরা লিখবো, ঠিক আছে? এটা হলো ডেলের ফর্মুলা। যদি এখন 4টা থাকতো তাহলে আবার লিখে প্লাস নন টাচিং লুপ টেকেন 4 এট এ টাইম, এইভাবে ফর্মুলা এটা এক্সপেন্ড হতে থাকবে। এটা হলো ইনফাইনাইট ফর্মুলা। আপনি যেখানে যে থামবেন সেখানে স্টপ হবে না, এটাই জাস্ট। নর্মালি টেকেন 2 এট এ টাইমে স্টপ হয়ে যায়, 3 তে যাওয়া লাগে না, কারণ এত বড় সিস্টেম দেওয়া থাকে না ইউজুয়ালি। সবাই কি বুঝতে পারছি নাকি আরেকবার বলতে হবে ডেলের পার্টটা? স্যার বুঝেছি। আচ্ছা, কার স্যার এখানে যে 1 মাইনাস প্রথম পার্ট, এটা কি বেসিক্যালি লুপ টেকেন 1 এট এ টাইম নাকি? ইয়েস, শুধুমাত্র লুপ গেইন গুলো। এই যে আপনি যে লুপ গেইন গুলো পেয়েছিলেন না 4টা, এই লুপ গেইন গুলো জাস্ট সাম করে দিবেন। এই যে ফর্মুলাটা আরেকবার ভালো করে দেখে নেবেন। ফর্মুলাতে যে দেখেন বলাই আছে 1 মাইনাস সামেশন অফ লুপ গেইনস, ঠিক আছে? মানে লুপ গেইন, হ্যাঁ অবশ্যই লুপ গেইন তো 1 এট এ টাইমই, ওটাই। ওকে স্যার। সো এটাই হলো ফর্মুলা। দেন আমরা তাহলে এখন ডেল পেয়ে গেলাম। আমাদের T1 আছে, আমাদের নাই কি ডেল 1 নেই। এই যে আমাদের ফর্মুলাতে যদি আমরা যাই, আমাদের তিনটা টার্ম দরকার।
টি কে ডেল কে আর ডেল, যেহেতু আমাদের কে এখানে একটা মানে ফরওয়ার্ড পাথ যেহেতু একটা, সো এখানে জাস্ট একটাই হবে। সো T1 ডেল 1 ডিভাইডেড বাই ডেল হবে। সো ডেল পেয়ে গেলাম, T1 তো একদম শুরুতেই বের করছি, আপনাদের না যেটা সেটা হলো ডেল 1। এখন এটা আমরা কিভাবে বের করতে পারবো, এটা আপনাদেরকে সহজ বাংলা ভাষায় বলি। যেটা আপনারা করবেন, আপনারা তো একটা ডেল পেয়েছেন রাইট, এই যে ডেলটা তো আপনারা পেয়েছেন। আপনাদের যেটা করতে হবে, আপনার T1 এর যে যে কম্পোনেন্ট গুলো ছিল সেই কম্পোনেন্ট গুলো ভ্যানিশ করে দিতে হবে ডেল থেকে, তাহলে আপনারা ডেল 1 পেয়ে যাবেন। আরেকবার বলি, আপনাদের T1 মানে আপনাদের যে ফরওয়ার্ড পাথ গেইন ছিল, এই যে এটা, এখানে আপনার যে যে টার্মগুলো আছে, এই যে সরি, এখানে আপনার যে যে টার্মগুলো আছে এই টার্মগুলো আপনাকে ডেল থেকে ভ্যানিশ করে দিতে হবে, তাহলে আপনি ডেল 1 পেয়ে যাবেন। তো দেখি এটা কিভাবে করা যায়। সো আপনাদের বোঝার সুবিধার্থে আমি ফরওয়ার্ড পাথ গেইনটা আরেকবার রাখতেছি। এটা ছিল যে এরকম ছিল RS থেকে CS এ। সো এখানে কি কি ছিল দেখেন, G1 ছিল, G2 ছিল, G3 ছিল, G4 ছিল, G5 ছিল। এখন আমার যেটা করতে হবে, আমার ডেলের ইকুয়েশনটার মধ্যে G1 G2 G3 G4 G5 এগুলা 0 বসিয়ে দিতে হবে, বুঝতে পারছি? তাহলে দেখি কি হয়। যদি আমার G2 0 হয় তাহলে কি এই টার্মটা বাদ, G4 0 হলে এই টার্মটা বাদ, দেন এই যে G2 0 হলে এটা বাদ, এটাও বাদ, এটাও বাদ, G4 0 হলে এটাও বাদ, আর আলটিমেটলি G2 0 হলে এটাও বাদ। তাহলে আমার থাকতেছে কি বলুন তো, থাকতেছে শুধুমাত্র এই যে এখানে 1 আর এখানে G7H4, শুধুমাত্র এই দুইটা টার্ম থাকতেছে। তাহলে এই যে আমার ডেল 1 হবে জাস্ট এটা 1 মাইনাস G7H4। মাইনাসটা কেন, কারণ এই যে শুরুতে একটা মাইনাস ছিল এখানে, এর জন্য মাইনাস। স্যার এখানে যে কয়টা ফরওয়ার্ড পাথ থাকবে ওই কয়টা ডেল 1 মানে ডেল কে টাইপ থাকবে। এক্স্যাক্টলি যদি আপনার T1 থাকে তাহলে আপনি T1 এর সবগুলো কম্পোনেন্ট 0 বসিয়ে ডেল 1 পাবেন। যদি T2 থাকে তাহলে T2 গুলো 0 করলে ডেল 2 পাবেন। ঠিক আছে, আমরা সামনে দেখবো, সামনে এরকম দুইটা পাবো আরো আমরা। সো এখানে শুধুমাত্র দেখেন G7টাই ফরওয়ার্ড পাথে ছিল না, এই জন্য G7টা টিকে আছে আর কি এখনো। সো শুধুমাত্র এখানে 1 মাইনাস G7H4 হবে। সো আমাদের ফর্মুলা পরে সিম্পল, এটা আরেকবার বলি, এটা এই পার্টটা এটা কিন্তু TS হবে, GS না। ঠিক আছে, আপনারা এক্সাম এটা TS লিখবেন। যাই হোক, তো TS হবে আপনার এখানে T1 ডেল 1 ডিভাইডেড বাই ডেল। সো আপনি এটা পরীক্ষায় শুধুমাত্র এতটুকু লিখলে না, ডেল এর ভ্যালু না লিখলেও হবে। আপনি ডেল এর ভ্যালুটা শুরুতে আগে একবার খাতায় লিখে দেখাই দিবেন, মানে ফাইনাল ফর্মুলা ডেল এর ভ্যালু না লিখলেও হবে, কারণ এটা লিখলে অনেক বড় হয়ে যাবে এবং এটা আপনার জায়গা নাও নিতে পারে আসলে ইকুয়েশনের মধ্যে খাতায়। ঠিক আছে, তো শুধুমাত্র ডেল লিখে দিলেই হবে, জাস্ট ডেলটা আগে একবার এক জায়গায় দেখাই দিবেন, এনাফ। স্যার ডেল কের মধ্যে মানে ডেল 1 ডেল 2 এটার মধ্যে T1 T2 যেগুলো থাকবে ওগুলো সব 0 করব আর কি, মানে এক্স্যাক্টলি হ্যাঁ, ওগুলা 0 করে দিবেন, তাহলেই হবে, তাহলে আপনি ডেল 1 পেয়ে যাবেন। মানে এটা হলো একদম শর্টকাট টেকনিক আর কি, মানে ডেফিনেশন একটু অন্যভাবে বলা, বাট আলটিমেটলি সেম রেজাল্টই শো করে। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে আর? নো স্যার। আচ্ছা, না থাকলে আমরা ওই যে এখন এমন একটা সিস্টেম দেখবো যেখানে মাল্টিপল ফরওয়ার্ড পাথ গেইন আছে। তো সেটার জন্য আমরা দেখবো কিভাবে আমরা ডেল 1 ডেল 2 বের করতে পারি আর আলটিমেটলি গেইনটা বের করতে পারি। গেইন না, সরি, ট্রান্সফার ফাংশন। সো আপনাদের এই সিস্টেমটা হলো এটা। আচ্ছা, ভালো কথা, যারা আপনারা স্লাইড পড়বেন ওদের জন্য বলে রাখি, এই যে এই জিনিসটা যেটা আছে উপরে যেটা, এটাকে আমরা বলি ব্লক ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, আর নিচেরটা হলো সিগন্যাল ফ্লো গ্রাফ। দুইটা সিস্টেম কিন্তু ইকুইভ্যালেন্ট, একটা জাস্ট ব্লক ডায়াগ্রাম দিয়ে দেখানো, একটা জাস্ট এরো চিহ্ন দিয়ে দেখানো। ঠিক আছে, তো আপনাদের এক্সামে শুধুমাত্র সেকেন্ডটাই আমি দিব, ফার্স্টেরটা দিব না। সেকেন্ডটা দিয়ে বলো মেসন ল অ্যাপ্লাই করে ট্রান্সফার ফাংশন বের করেন। আচ্ছা, আপনাদের ফাইনাল এক্সাম্পল হলো এটা, এই যে এখানে নিচে যে সিস্টেমটা সেটা, এটার জন্য আপনাদের টিএস বের করতে হবে মেসন ল অ্যাপ্লাই করে। সো আমার ফার্স্ট যে টার্গেট সেটা হলো ফরওয়ার্ড পাথ গেইনগুলো বের করা। সো আমি যদি এখানে দেখি, দেখেন আরএস আমার কি নিয়ম কি ছিল, আরএস থেকে আমি সিএস এ যাব, আর এরো ডিরেকশন গুলো হবে লেফট টু রাইট। সো এটা হলো আমার একটা ফরওয়ার্ড পাথ গেইন, রাইট? এখানে আমার গেইন কত, 1 টাইমস G1 টাইমস G2 টাইমস G3। সো আলটিমেটলি জাস্ট G1 G2 আর G3 হবে, 1 তো বুঝিনি, মাল্টিপ্লাই করলে তো কিছু থাকবে না। সো G1 G2 আর G3, এটা হলো আমার একটা ফরওয়ার্ড পাথ গেইন।
আরেকটা আছে না, দেখেন আরেকটাও কিন্তু আছে। আরেকটা কোনটা বলতে পারবেন? এই যে দেখেন আরেকটা হলো এই যে এটা, এখান থেকে শুরু হচ্ছে, শুরু হয়ে উপর দিয়ে চলে যাবে এই যে এইভাবে, যে এই যে উপরে যেহেতু কিছু নাই তো এটা কি 1 হবে? হ্যাঁ, যদি শুধুমাত্র এরোতে থাকে সেটা 1 ইন্ডিকেট করে। এটা আপনার কন্ট্রোলের সব জায়গায়, যদি শুধুমাত্র একটা এরো থাকে তাহলে সেটা 1 ধরে নেবেন। ঠিক আছে, তাহলে এখানে আমার এখানে ফরওয়ার্ড পাথ দুইটা, একটা হলো G1 G2 G3, আর একটা হলো G1 G3। ঠিক আছে, এই যে রেড পাথ যেটা, রেড যেটা সেটা শুধুমাত্র দেখেন G1 আছে আর G3 আছে। সো একটা হলো G1 G3, আর ব্লু যেটা সেটা হলো G1 G2 G3। সো এই দুইটা হলো আমার ফরওয়ার্ড পাথ, এই যে G1 G2 G3, আর একটা হলো G1 G3। সো ফরওয়ার্ড পাথ বের করা হয়ে গেল, এখন আমার কাজ হলো লুপ গেইন গুলো খুঁজে খুঁজে বের করা। সো আমি যদি লুপ গেইন বের করতে চাই তাহলে দেখেন এই যে এটা একটা লুপ গেইন। ঠিক আছে, এটা কিন্তু একটা লুপ গেইন, এটা হবে কি G2 মাইনাস H2। এখানে কিন্তু একটা মাইনাস সাইন দেওয়া আছে, সো মাইনাস থাকলে আপনাকে সেই ফর্মুলাতে মাইনাস লিখতে হবে। সো এখানে আমার গেইন হবে মাইনাস G2 H2 গেল একটা। এরপরে এটা আরেকটা মাইনাস G3 H3। আর আছে কি দেখেন তো? স্যার নিচে বড় একটা আছে G1 G2 H1 দিয়ে, মাইনাস H1 দিয়ে। হ্যাঁ, সো এটা একটা আছে G1 G2 আর মাইনাস H1, সো এটা হবে মাইনাস G1 G2 H1। এটা হলো আমার টোটাল 3টা লুপ। আর কিন্তু পসিবল না, আর কোনোভাবেই পসিবল না। আপনি আর দেখেন, আপনি এখানে তো অনেক ধরনের কম্বিনেশন আছে, খুঁজে দেখবেন কোনোভাবেই সেম পয়েন্ট রিটার্ন করা পসিবল না। সো আমার 3টা লুপ গেইন আমি পেয়ে গেলাম। একটা হলো মাইনাস G1 G2 H1, এই যে বড় যেটা সেটা, আর একটা হলো এই যে ছোটটা G2 H2 মাইনাস G2 H2, আর এটা হলো মাইনাস G3 H3। সো আমার 3টা লুপ গেইন হয়ে গেল। সো এখন আমার ডিউটি হলো নন টাচিং লুপস টেকেন 2 এট এ টাইম বের করা। ঠিক আছে, মানে আমার দুইটা লুপ গেইন খুঁজে বের করতে হবে যেগুলা নন টাচিং। সো দেখেন আমার যে এই লুপটা আর এই লুপটা, এই দুইটা কিন্তু অবভিয়াসলি নন টাচিং, রাইট? সো আমি এই দুইটা লুপের মাল্টিপ্লিকেশনকে লিখতে পারবো। সো দেখেন কি হচ্ছে, সেটা কি হবে মাল্টিপ্লিকেশনটা, মাইনাস G2 H2 মাল্টিপ্লাইড বাই মাইনাস G3 H3, তার মানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। সো আপনার আলটিমেটলি থাকবে G2 H2 টাইমস G3 H3, এই যে এটা থাকবে। দেখি আর পসিবল কিনা, আর কি পসিবল, কি মনে হয় আপনাদের আর পসিবল? ইয়েস স্যার, আরেকটা পসিবল আছে। এই যে এটার সাথে কোনটা বড়টা, রাইট? ইয়েস স্যার। হ্যাঁ, এটার সাথে বড়টা পসিবল। সো এখানে আমার গেইন গুলো কি হবে, একটা হবে মাইনাস G3 H3 আর একটা হবে মাইনাস G1 G2 H1। সো আপনি যদি দুইটাই মাল্টিপ্লাই করেন তাহলে আপনি পাবেন মাইনাস মাইনাসে প্লাস, আর পাবেন G1 G2 G3 টাইমস H1 H3। ঠিক আছে, সেই যে এটা আরেকটা, এই যে এটা। সো আপনাদের দুইটা নন টাচিং লুপ টেকেন 2 এট এ টাইম হয়ে গেল। আর কিন্তু পসিবল না, কেন দেখেন এই যে এই দুটো লুপ কিন্তু, এই যে ছোট লুপটা বড় লুপটা কিন্তু একটাকে টাচ করতেছে, এই যে G2 কিন্তু কমন পয়েন্ট। সো এটা পসিবল না, এটা আপনারা নিতে পারবেন না। এখন এখানে কি নন টাচিং লুপ টেকেন 3 এট এ টাইম পসিবল, মানে আপনি কি এখানে 3টা লুপ পাবেন যেটা নন টাচিং? এখানে তো লুপ আছেই 3টা, এর মধ্যে দুইটা অলরেডি একটাকে টাচ করতেছে। সো আপনি কোনোভাবেই 3টা লুপ পাবেন না এখানে যেটা একটাকে টাচ করতেছে না। সো এখানে 3 এট এ টাইম নেওয়ার কোনো অপশনই নেই। সো আপনার 2 এট এ টাইমেই থেমে যেতে হবে। সো এখন আমি ডেলের ফর্মুলা লিখবো। ডেলের ফর্মুলা কি ছিল, 1 মাইনাস সামেশন অফ লুপ গেইনস প্লাস নন টাচিং প্লাস সামেশন অফ নন টাচিং লুপস টেকেন 2 এট এ টাইম। সো আমার যেটা করতে হবে, দেখেন ডেলের ফর্মুলাটা কিভাবে লিখলো, এই যে 1 দেন মাইনাস করলো কি গুলো, যে সবগুলোর সামেশন মাইনাস হলো। যেহেতু এখানে অলরেডি আগে থেকে মাইনাস আছে, সো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, সবগুলো ওরা প্লাস হিসাবে লিখে ফেলছে একবার শর্টকাটে। ঠিক আছে, এই যে পার্টটা, এই পার্টটা হলো আমার লুপ গেইনের সামেশনটা। দেন আমার কাজ ছিল সামেশন অফ নন টাচিং লুপস টেকেন 2 এট এ টাইম। ঠিক আছে, সো এটা কোনটা,
এই যে দেখেন এখানে আমার দুইটা ছিল, এই যে এটা হলো একটা, এটা হলো আরেকটা। সো আমি দুইটাকে জাস্ট সাম করে অ্যাড করে দেবো। এই যে এটা আমি পেলাম যে এটা, এই পার্টটা, ঠিক আছে। সো আমার এইভাবে ডেলের ভ্যালু চলে আসলো। সো আমার ডেলও হয়ে গেল, টিও আছে আর লুপ গেইন গুলো আছে। এখন আমার কাজ হলো ডেল ওয়ান আর ডেল টু বের করা, ঠিক আছে। সো আমি ধরে নিচ্ছি আমার এই যে এটা হলো আমার টি ওয়ান, G1 G2 G3 যেটা, আর G1 G2 যেটা, সরি G1 G3 যেটা সেটা হলো আমার T2। তাহলে আমি ওইটার জন্য ডেল ওয়ান আর ডেল টু বের করবো। সো T1 আমার কি কম্পোনেন্ট আছে দেখেন, T1 আমার ছিল G1 G2 আর G3। সো আমি তিনটাকে এখন জিরো বানিয়ে দেবো। এই তিনটাকে যদি আমি জিরো বানাই, দেখেন এটা ভ্যানিশ, এটাও ভ্যানিশ, থাকেই না কিছু, সবই ভ্যানিশ। কি থাকে, শুধু ওয়ান থাকে। আমার ডেল ওয়ান হবে জাস্ট ওয়ান। এখন আমি যদি T2 এর ক্ষেত্রে চিন্তা করি, T2 তে আমার কি কি আছে, G1 আছে আর G3 আছে। সো আমি ডেলের মধ্যে G1 জিরো বসাবো আর G3 জিরো বসাবো। তাহলে দেখেন এটা নাই, এটাও নাই, এটাও নাই, এটাও কিন্তু থাকতেছে না। সো আমার এখানে থাকবে ওয়ান প্লাস, কি থাকবে বলেন তো, ওয়ান প্লাস G2H2 থাকবে। এখানে একটা ভুল আছে আই থিঙ্ক, ঠিক আছে। এটা ওয়ান প্লাস G2H2 হবে, এটা আপনারা একটু ঠিক মতো দেখে নিন। এটা ওয়ান প্লাস G2H2 হওয়ার কথা, ঠিক আছে। ডেল টুটা হবে ওয়ান প্লাস G2H2, কারণ দেখেন আমার এখানে T2 যেটা, এটা কিন্তু G1 আর G3 শুধু, ঠিক আছে। সেখানে কিন্তু আসলে G2 বসানো কোনো মানে G2 কিন্তু এখানে জিরো হবে না। সেখানে আপনি ওয়ান প্লাস G2H2 পাবেন। প্রিভিয়াস এডিশন তো মনে হয় অনেক কারেক্টেড হয়নি। সেখানে ডেল টু হবে আপনার ওয়ান প্লাস G2H2, ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? ইয়েস স্যার। আচ্ছা, সো এখন আমার কাজ হলো কি, ওই যে ফর্মুলাতে বসিয়ে দেওয়া। সো ফর্মুলা কি ছিল, T1 ডেল ওয়ান প্লাস T2 ডেল টু ডিভাইডেড বাই ডেল, ঠিক আছে। সো আমার এখন T1 হলো এটা, ডেল ওয়ান হলো এটা, T2 এটা, ডেল টু এটা, ডিভাইডেড বাই ডেল বসিয়ে দেবো। দেন আমার হয়ে যাবে ইকুয়েশন, ফাইনাল ইকুয়েশন যেটা, ঠিক আছে। এখানে আপনাদের একটু ডিফারেন্ট আসবে, কারণ এখানে অবভিয়াসলি ওয়ান প্লাস G2H2 হবে, তো সো এইভাবে আসবে না, এটা একটু ডিফারেন্ট আসবে। সো আপনাদের মেসন্স ল থেকে মিডে একটা কোশ্চেন থাকবেই। সো মেসন্স ল একটু প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসের জন্য আপনারা চাইলে ওই যে নরমান নিসের বইয়ের কিছু এক্সাম্পল দেখতে পারেন। যদিও বইয়ের ম্যাক্সিমাম এক্সাম্পল আমি এখানেই দেখিয়ে দিয়েছি। কোশ্চেন খুব একটা কঠিন হবে না, এখান থেকে যা দেখছেন এর থেকে ছোটই আসবে, অ্যাকচুয়ালি বড় কিছু আসবে না, ঠিক আছে। কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন না থাকলে আজকের ক্লাস এতটুকুই, তাহলে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেব এখন। আপনার বাসায় একটু এই এক্সাম্পলগুলো একটু প্র্যাকটিস করে নিন, তাহলে আপনাদের আইডেন্টিফাই করতে সুবিধা হবে। স্যার বুক থেকে জাস্ট নরমালি করবো, আর মানে কোনো একটু সাজেস্টেড লিস্ট আছে? সাজেস্টেড লিস্ট বলতে কি, মানে এক্সাম্পল গুলো দেখলেই হবে জাস্ট, ঠিক আছে। অত মানে এক্সারসাইজে না গেলেও হবে, এক্সাম্পল গুলো দেখলেই এনাফ আসলে। মেথডস ল অ্যাকচুয়ালি আপনাদের মানে ইজি আসলে, বুঝছেন। মেথডস এর ব্যাপারটা কি, মানে আপনার জাস্ট ভিজুয়ালাইজ করতে হয়, ভিজুয়ালাইজ করে ভাবে জাস্ট ফর্মুলা বসিয়ে দিলেই হয়। মানে একটা মানে কি বলা যায়, একটা রুলস এর মধ্যেই থাকা লাগে সবসময়। অতটা ক্রিয়েটিভ চিন্তা ভাবনা না করলেও চলে আর কি। সো স্যার কোন বইটা ফলো করব? নরমান নিস, আপনাদের আমি বুকের পিডিএফটা আপলোড দিয়ে দিব না আজকে। ঠিক আছে, অ্যাটেন্ডেন্স নিয়ে নিই তাহলে। সিরিয়াল 1, সিরিয়াল 1, 2, 3। প্রেজেন্ট স্যার। স্যার আমি লাস্ট ক্লাসেও অ্যাটেন্ড ছিলাম, বাট হচ্ছে মাইক কাজ করতেছিল না, তাই গিয়ে দেওয়া হয় নাই। আপনার নাম কি? তাহমিদ মুতাসিম মিম। আচ্ছা, সিরিয়াল 4, 5, প্রেজেন্ট স্যার। 6, 7,